আসসালামু আলাইকুম স্টুডেন্টস, প্রথম ক্লাসের দ্বিতীয় অংশে তোমাদের স্বাগতম। আসরের নামাজের বিরতির পর আমরা জিনতত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টার নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমাদের টার্গেট তুমি অলরেডি জানো। আমরা অলরেডি আজকের দিনে কিন্তু বেশ অনেকজন ক্লাসটা করেছো আমার সাথে, এবং চলন এবং অঙ্গচালনা থেকে সিকিউ আসলে আমি বিশ্বাস করি কেউ তোমরা স্কিপ করবা না, কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবা। এখন পালা জিনতত্ত্ব এবং বিবর্তনের। আমাকে যদি বলো আপনি এইচএসসিতে বা কলেজের পরীক্ষাগুলোতে কোন প্রশ্ন দিয়ে অ্যান্সার করা শুরু করতেন, উত্তর হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আসা প্রশ্ন দিয়ে অ্যান্সার করা শুরু করতাম। কেন করতেন? কারণ এখান থেকে যেটা আসে প্রশ্ন ওইটা একদম ম্যাথের মতো। তুমি যদি চেকার বোর্ডটা দেখাইতে পারো তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। লিখতেও হয় কম, ঠিকঠাক মতো লিখলেই নাম্বার। দেখা যায় যে প্রথম প্রশ্নটা তুমি লিখতে যদি অনেক দেরি করে ফেলো, পরের প্রশ্নগুলোতে একটা সাইলেন্টলি একটা চাপ ক্রিয়েট হয়, পরে ওইগুলা আস্তে আস্তে দেখা যায় যে লেখার কোয়ালিটি ফল করে। আর প্রথম প্রশ্নটা তুমি যদি অল্প সময় শেষ করে ফেলতে পারো, পুরো পরীক্ষা জুড়ে দেখবা যে তোমার টাইমের যে চাপটা থাকে এইটা কিন্তু মানে আর ফিল হয় না। তো প্রথম জেনেটিক্স দিয়ে শুরু করতে পারো তোমরাও। আর আমরা চলো দেখি কি কি টপিক থেকে বেশি প্রশ্ন আসে, আমরা ওই ব্যাপারগুলো কভার করব। চলে আসো সবাই ঝটপট, আর বেশি ভূমিকা না, পড়াই যাব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সবকিছু ঠিকঠাক আসছো তোমরা? ওকে, অনেকেই আগ্রহী আমাদের এই ক্লাসগুলোর জন্য। আচ্ছা, প্রথম চ্যাপ্টারটা যারা করতে পারো নাই, আমরা আজকে যেটা প্রথমে পড়াইছি ওইটা তুমি পরে দেখে নিবা। আর এগুলো আমরা পরবর্তীতে ইউটিউবে আপলোড করবো 1-2 দিন পরে হয়তোবা। কিন্তু যদি তুমি এখন পড়ার মুডে থাকো তাহলে আমি বলবো যে তুমি পড়ে ফেলো আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বন্ধুদের মেনশন দিয়ে দাও। আর আমি তাহলে পড়া শুরু করি বিসমিল্লাহ বলে। আমি তাহলে প্রথমে এখানে যদিও ভূমিকামূলক কোনো স্লাইড রাখি নাই, বাট আমি তোমাকে একটু কিছু তথ্য দেই। এই তথ্যগুলো তুমি এমনিতে শুনে শুনে একটু মনে রাখতে পারো। যেমন এই জেনেটিক্স শব্দটা, এটা প্রথম যিনি প্রয়োগ করছেন ওনার নাম হচ্ছে বেটসন। 1905 সালে বেটসন হচ্ছে জেনেটিক্স শব্দটা প্রয়োগ করছেন, জেনে নিলা। আর যদি জেনেটিক্সের জনকের কথা বলি তাহলে অবশ্যই এটা গ্রেগর জোহান মেন্ডেল। অপশনে মেন্ডেলিফ থাকে অনেক সময়, মেন্ডেলিফ বললে কি হবে? মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর জনক। মেন্ডেলিফ আর মেন্ডেল এক মানুষ না। এই বিজ্ঞানী মেন্ডেল কিন্তু উনি ওনার জীবনের প্রায় 34 প্রকার মটরশুঁটি গাছ নিয়ে উনি কিন্তু গবেষণা করছেন, বুঝছো? এবং গবেষণা করে ওনার গবেষণাপত্রগুলো ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা কেউ তখন পাত্তাই দেয় নাই। কোন এক খ্রিস্টীয় এক গির্জার চার্চের এইগুলা হিজিবিজি গবেষণা, এগুলাকে কেউ পাত্তা দেয় নাই। কিন্তু উনি মরে যাওয়ার পর উনি 1884-তে পরলোক গমন করলেন। 1901 সালের দিকে হিউগো দা ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক স্কেমেক, এই তিনজন বিজ্ঞানী কিন্তু মেন্ডেল যে কথাগুলো বলছে একই ধরনের রেজাল্ট পরীক্ষা করে ওনারা পাইলেন আলাদা আলাদা ভাবে। তো ওনারা তখন আসলে মেন্ডেলকেই জেনেটিক্সের ফাদার হিসেবে ঘোষণা করলেন। আমরা বাঙালিরা হলে হয়তোবা নিজেদের স্বার্থবোধ থেকে মেন্ডেলকে চাপা দিয়ে আমরা নিজেদের নাম প্রকাশ করতাম, কিন্তু বিজ্ঞানীরা এরকম না, বিজ্ঞানীরা মহানুভব। সেই মেন্ডেলের কথা আর গল্প বেশিতে যাব না। তবে তোমার বইতে একটা কথা আছে, ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স। পরীক্ষায় 2 নাম্বার আসতে পারে যে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স শব্দটার অর্থ হচ্ছে বংশগতি। তো ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে হচ্ছে বেসিকলি মেন্ডেল তো মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, বুঝছো? তো মটরশুঁটি গাছের 7 ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক নিয়ে উনি এই গবেষণাটা করছে। কি ছিল তার মধ্যে? তোমার বইতে দেখবা ছবি দেওয়া আছে, আমি কয়েকটা কথা বলি। যেমন ধরো, মটরশুঁটি গাছটা কি লম্বা না খাটো, মানে মটরশুঁটি গাছের উচ্চতা, এইটা একটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তারপর মনে করো মটরশুঁটি গাছের ফুলের রংটা কেমন, এইটা একটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তারপর বীজের আকার কেমন, বীজটা কি রাউন্ডেড নাকি কুঞ্চিত, বীজের রং কেমন। তো এই বিপরীত বৈশিষ্ট্যগুলোর দিকে নজর রেখে মেন্ডেল ক্রস করা, তো তাই এগুলোকে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলা যায়। কতগুলো আছে? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করছে। আর মটরশুঁটি গাছটাতে কিন্তু 7 জোড়া ক্রোমোজোম থাকে। তাদের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের সংখ্যা হচ্ছে 7 জোড়া। 7-এর ব্যাপারটা একটু আমরা মনে রাখলাম। আমরা সিকিউ এর জন্য যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সেখানে চলে আসি। তোমরা জানো মেন্ডেলের 2টা সূত্র আছে, তাই না? বাট আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই সূত্র 2টা মেন্ডেল কিন্তু লিখে দিয়ে যায় নাই। মেন্ডেল যেটা করছে, উনার সব গবেষণাপত্র জাস্ট বর্ণনামূলক ভাবে লিখে গেছেন। পরবর্তীতে বিজ্ঞানী কার্ল করেন্স উনি আসলে মেন্ডেলের সব কথাগুলোকে 2টা ভাগে ভাগ করে 2টা সূত্রের আন্ডারে নিয়ে আসছেন। পরীক্ষাতে এরকমও হয় যে প্রথম সূত্রটি লিখো, দ্বিতীয় সূত্রটি লিখো। তো তুমি একটু এই সূত্রটাও একটু মুখস্থ করে রাখবা যেন তুমি লিখতে পারো। তো আমরা প্রথম সূত্র থেকে আলোচনা শুরু করছি। সূত্রগুলোর ব্যতিক্রম আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা একটা করে পড়বো ইনশাল্লাহ। চলো দেখো, এই যে আমার স্লাইডে একটা ভুল হয়ে গেছে। প্রথম সূত্র অনুপাত যেটা দেওয়া আছে, এটা একটা ভুল অনুপাত দেওয়া, তোমরা বোধহয় ধরে ফেলছো দেখেই, তাই না?
সমস্যা নেই, মাঝে মধ্যে ভুল সৌন্দর্য বয়ে নিয়ে আসে। এটার বদলে আমরা লিখবো হচ্ছে 3:1, তাই না? প্রথম সূত্রে যে আমরা অনুপাতটা পাই, ফিনোটাইপিক অনুপাত, সেটা হচ্ছে 3:1। এই চ্যাপ্টারে আমরা কিছু টার্ম ব্যবহার করব, শব্দ ব্যবহার করব, ব্যবহার করার সময় তোমাকে বুঝাই দিব। যেমন মাত্র ব্যবহার করলাম ফিনোটাইপিক। ফিনোটাইপ মানে কি, এটা 1 নম্বরে চলে আসতে পারে। ফিনোটাইপ হচ্ছে একটা জীব বাইরে থেকে দেখতে কেমন, সেটা হচ্ছে তার ফিনোটাইপ। হ্যাঁ, যেমন ধরো কারো চুল কোঁকড়ানো, কারো চুল স্ট্রেইট, এটা তার ফিনোটাইপ। প্রথম সূত্রটা ব্যাখ্যা করতে পারো তুমি হচ্ছে একটা গিনিপিগ নিয়ে অথবা একটা মটরশুঁটি গাছ নিয়ে। তো তোমার উদ্দীপকে এরকম থাকে অনেক সময়, যেমন ধরো গিনিপিগের কথা যদি বলি, গিনিপিগ হচ্ছে একটা প্রাণী যেটা ইঁদুর থেকে একটু বড়, খরগোশ থেকে একটু ছোট। এদের গায়ের লোম হতে পারে কালো অথবা হতে পারে বাদামি। কালো এবং বাদামি এই দুইটার মধ্যে একটা হচ্ছে প্রকট। কোন রংটা প্রকট? কালো রংটা হচ্ছে প্রকট। প্রকট আর প্রচ্ছন্ন আশা করি তোমরা বুঝো। দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যেটা বেশি প্রকাশিত হয় সেটাকে প্রকট বলি, আর যেটা প্রকাশিত হইতে পারে না সেটাকে প্রচ্ছন্ন বলি। তো আমি ধরো গিনিপিগের ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা প্রমাণ করব। পরীক্ষাতে ধরো উদ্দীপকে কেমন থাকতে পারে, উদ্দীপকে লেখা থাকতে পারে, মনে করো একটা ছোট্ট ক্রস ওরা দেখাই দিল। হ্যাঁ, ধরো এখানে এরকম করে দেখাই দিল, এরপর বললো যে পরবর্তী রেজাল্ট তুমি লিখো। তো এইটা মানে যে আসলে যে গিনিপিগের রং বুঝাচ্ছে, এটা তোমার বই পড়লেই তুমি জানতে পারবা। গিনিপিগের কালো রঙের জন্য দায়ী জিন আমরা বলতেছি হচ্ছে বড় হাতের বি, আর বাদামি রঙের জন্য দায়ী জিনকে বলতেছি ছোট হাতের বি। ওকে, আচ্ছা, তার মানে এদের জিনোটাইপ, এটা হচ্ছে প্যারেন্ট। ওরা একটা তুমি কিভাবে হচ্ছে সাজায় লিখবা এটা শিখে নাও এখানে। তাহলে এদের মধ্যে ক্রস করাচ্ছি, তাই ওরা প্যারেন্ট P1। এবং প্রথমেই লিখবো আসলে ফিনোটাইপ। হ্যাঁ, এরপর লিখবো জিনোটাইপ। ফিনোটাইপটা আমি উপরে লিখতেছি, দাঁড়াও। প্রথমে লিখবো ফিনোটাইপ, বাংলায় লিখবা তোমরা আর কি, ইংরেজিতে লিখলেও সমস্যা নেই। ফিনোটাইপ অনুযায়ী এটা হচ্ছে কালো বর্ণের, তাই না? আর এটা হচ্ছে বাদামি বর্ণের। একটা এখানে পুরুষ নিতে হবে, একটা স্ত্রী নিতে হবে, নয়তো তো আর ক্রস হবে না। তো ধরো আমি এটাকে পুরুষ ধরলাম, পুরুষের সাইনটা তোমরা পারো আশা করি, এটা হচ্ছে স্ত্রী। ওকে, এই হচ্ছে ওদের ফিনোটাইপ, এই হচ্ছে ওদের জিনোটাইপ। এইবার লিখতে হবে গ্যামেট। কি গ্যামেট পাবা এখান থেকে? গ্যামেট তৈরির সময় এরা কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। তো গ্যামেটের মধ্যে তো ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকবে না, জিনও জোড়ায় জোড়ায় থাকবে না। এখানে এক ধরনের গ্যামেটই পাবা, এখানে তুমি এক ধরনের গ্যামেটই পাবা। সো F1 জেনারেশনে তুমি যাদের পাবা সবাই কেমন হবে? এই জিনোটাইপধারী হবে। এইখানে দেখো কালো রঙের জন্য দায়ী জিন আছে, বাদামি রঙের জন্য দায়ী জিন আছে, কিন্তু কালো প্রকট, আমরা এটা জানি। তাহলে এখানে সবাই কেমন হবে? সবাই কালো হবে, রাইট? এবার হিসেব হচ্ছে আমাদের F2 জেনারেশনের। F2-র ক্ষেত্রে আমরা যেটা করব, F2-র ক্ষেত্রে আমরা প্যারেন্ট 2 হিসেবে কাদের নিব? প্যারেন্ট 2 এর ফিনোটাইপটা কেমন নিব বলো? এই যে F1 এ যাদের পাইছি তাদেরকে আমরা এখানে প্যারেন্ট হিসেবে নিব। তাহলে এখানে আমরা কালো সংকর নিচ্ছি। উপরে যাদেরকে নিয়ে করছিলাম এরা সবাই বিশুদ্ধ। সবসময় ক্রস শুরু করবা হচ্ছে বিশুদ্ধ নিয়ে, বুঝছো? মেন্ডেল এটাই করছে, ক্রসগুলো বিশুদ্ধ জিনিস নিয়ে শুরু করছে। তো কালো সংকর পুরুষ, এটা একটা ফিনোটাইপ। আর মনে করো বাদামি সংকর, সংকর ইংরেজি হচ্ছে হেটারোজাইগাস। হোমোজাইগাস কখন বলবা? যখন দুইটা সেম, দুইটা জিনোটাইপ, মানে দুইটা জিনিস সেম, তখন এরা হোমোজাইগাস। হেটারোজাইগাস কখন বলবা বা সংকর কখন বলবা? যখন এই যে ডিফারেন্ট। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে ওদের জিনোটাইপ। ওকে, এরপরে লিখবো হচ্ছে আমরা গ্যামেট। এখানে গ্যামেট কিরকম পাবো বলো? গ্যামেট পাবো এখানে দুই রকম। এক ধরনের গ্যামেটে বড় হাতের বি এই জিনটা খুঁজে পাওয়া যাবে, আরেক ধরনের গ্যামেটে ছোট হাতের বি পাওয়া যাবে। এখানেও একই কথা। তাহলে এখন কোন গ্যামেট কার সাথে মিলবে, কোন শুক্রাণু কোন ডিম্বাণুর সাথে মিলবে কেউ জানে না। তো আমরা এখানে যে সম্ভাব্যতা বিচার করব, ঠিক আছে? সো ধরো এই বড় হাতের বি গিয়ে এই বড় হাতের বি এর সাথে মিললো, অথবা এই বড় হাতের বি এই ছোট হাতের বি এর সাথে মিললো। তখন কি হবে? এখানে জিনোটাইপ দাঁড়াবে বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি। তারপর এখানে কি দাঁড়াবে বলো? এই ছোট হাতের বি যদি বড় হাতের বি এর সাথে মিলে, আর এখানে যদি মিলে, তাহলে এখানে দাঁড়াবে বড় হাতের বি, ছোট হাতের বি, আর এটাই দাঁড়াবে হচ্ছে ছোট হাতের বি, ছোট হাতের বি। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এরা সবাই কি হবে? এরা সবাই কালো হবে, রাইট? এরা সবাই হবে কালো, আর ও হবে হচ্ছে বাদামি। তো আমাদের এখানে ফিনোটাইপিক অনুপাত কেমন হলো? 3:1, সেটাই লেখা আছে। আর যদি জিজ্ঞেস করি জিনোটাইপিক অনুপাত, তাহলে জিনোটাইপিক অনুপাত কেমন দেখো? এইটা একটা জিনোটাইপ পাইছো F2 তে, এইটা একটা জিনোটাইপ পাইছো, আর হচ্ছে এটা একটা।
তাহলে জিনোটাইপিক অনুপাত 1:2:1। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্ম অফ ক্রসিং। এইভাবে আমরা সিম্পল ফর্মগুলো প্রেজেন্ট করব, বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না। আর এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম সূত্রে যে ব্যতিক্রমগুলো আছে। এখন প্রথম সূত্র নিয়ে আরো কিছু তথ্য তোমাকে দেই। প্রথম সূত্রের আরো কিছু অন্য নাম আছে, এটাও ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। প্রথম সূত্রকে আমরা কি কি নামে ডাকতে পারি? প্রথম সূত্রের অন্য নাম কি কি আছে চলো দেখি। এটাকে তুমি বলতে পারো ল অফ পিউরিটি অফ গ্যামেটস, মানে জনন কোষের বিশুদ্ধতার সূত্র। জনন কোষের বিশুদ্ধতার সূত্র, এটা বলতে পারো। তুমি এটাকে বলতে পারো হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, পৃথকীকরণ। তুমি এটাকে বলতে পারো হচ্ছে মনোহাইব্রিড ক্রস ল। হাইব্রিড ক্রস ল। কেন ভাই এটাকে মনোহাইব্রিড বলতেছি? কারণ এইখানে দেখো, আমরা যখন ক্রস করাইছি আমি শুধু গিনিপিগের গায়ের রঙের দিকে তাকাইছি। আমি গিনিপিগের লোম কেমন হচ্ছে দেখতেছি না, অন্য বৈশিষ্ট্য গ্রুপ দেখতেছি না। আমি শুধু একটা বৈশিষ্ট্যের দিকে নজর রেখে ক্রস করাচ্ছি, রাইট? তো একটা বৈশিষ্ট্যের দিকে নজর রেখে তুমি যদি ক্রস করাও, সরি এখানে F2 লিখবা, এখানে তো P2 লিখবা। F2 লিখবা হচ্ছে এইখানে, এরা হচ্ছে F2, রাইট? আচ্ছা, একটা বৈশিষ্ট্যের দিকে নজর রেখে ক্রস করাইলে এটাকে আমরা মনোহাইব্রিড ক্রস ল বলি, মনোহাইব্রিড ক্রস বলি। যদি দুইটা বৈশিষ্ট্যের দিকে নজর রাখতা, যে গিনিপিগের গায়ের রং কেমন আবার গায়ের লোম কেমন, দুইটাই দেখবো আমি ক্রস করে, তাহলে এটা ডাইহাইব্রিড ক্রস। আরো বেশি বৈশিষ্ট্য দেখলে পলিহাইব্রিড ক্রস। কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস নিয়ে, দ্বিতীয় সূত্র ডাইহাইব্রিড ক্রস নিয়ে। তো এর চেয়ে বেশি বৈশিষ্ট্যের দিকে নজর রাখতে গেলে ক্রস অনেক বড় হয়ে যাবে, হিসাব অনেক বড় হয়ে যাবে। বুঝতে পারতেছো ব্যাপারগুলো? ওকে, ভেরি গুড, তোমরা পারতেছো। এবার আসলে এর ব্যতিক্রমগুলো দেখি। এর তিনটা ব্যতিক্রম আছে, এটাকে তুমি মনে রাখতে পারো হচ্ছে অলস দিয়ে। অলস, অতে হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতা, আর ল দিয়ে তোমরা জানো, ল দিয়ে কি লিথাল জিন, তাই না? ল দিয়ে লিথাল জিন। আর দন্তস্ব দিয়ে হচ্ছে সমপ্রকটতা। ওকে, তো তিনটা ব্যতিক্রমের তিনটাই খুব ইম্পর্টেন্ট, তবে টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিথাল জিন বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এটা ঝটপট দেখে ফেলি। তুমি প্রশ্নে খেয়াল করবা যে আসলে কিসের কথা বলছে। ধরো উদ্দীপকে বলছে সন্ধ্যা মালতী ফুলের কথা, তাহলে তুমি বুঝে যাবা তোমার কাছে আসলে অসম্পূর্ণ প্রকটতা নিয়ে জানতে চাচ্ছে। কারণ এটা দেখা যায় সন্ধ্যা মালতীর মধ্যে, মিরাবিলিস জ্যালাপার মধ্যে। সাইন্টিফিক নেমটা একটু শিখে রাখো, মিরাবিলিস জ্যালাপা। এটা হচ্ছে সন্ধ্যা মালতীর সাইন্টিফিক নেম। ওকে, সন্ধ্যা মালতী দুই রকম রঙের, মানে এখন অনেক রঙেরই হয়। তো এটা লাল রঙের যদি হয়, তখন তুমি তার জিন বিবেচনা করতেছ হচ্ছে আর। লাল রঙের জন্য দায়ী জিন কি বলো? বড় হাতের আর। আর সাদা রঙের জন্য দায়ী জিন হচ্ছে ছোট হাতের আর। ওকে, তো তুমি ক্রস শুরু করো, চলো আমরা এটা একটু করি। ওকে, আমরা তাহলে প্যারেন্ট 1 হিসেবে কাদের নিব? প্যারেন্ট 1 এর ফিনোটাইপ কেমন নিব? ফিনোটাইপ নিচ্ছি হচ্ছে লাল। অবশ্যই বিশুদ্ধ নিয়ে শুরু করছি, হ্যাঁ, হোমোজাইগাস নিয়ে শুরু করছি। বিশুদ্ধ লাল পুরুষ উদ্ভিদ, আর বিশুদ্ধ সাদা, হোমোজাইগাস সাদা আর কি, হ্যাঁ, স্ত্রী উদ্ভিদ। ওকে, তারপর আমি জিনোটাইপে যাব। জিনোটাইপ এবং তারপর হচ্ছে গ্যামেট, তুমি জানো, রাইট? তাহলে বিশুদ্ধ লালের জিনোটাইপ হবে হচ্ছে বড় হাতের আর। বিশুদ্ধ সাদার ছোট হাতের আর। গ্যামেট এখান থেকে একরকমই পাবা, এখান থেকেও একরকমই পাবা। F1 জেনারেশনে এরা মিলিত হয়ে সবাই কি বানাবে বলো? বড় হাতের আর, ছোট হাতের আর। তাহলে এরা দেখতে কেমন হবে? সবাই হওয়ার কথা ছিল সবার লাল, তাই না? কিন্তু এখানেই হচ্ছে খেলাটা, এখানেই ব্যতিক্রমের ব্যাপারটা। এই লালটা সম্পূর্ণভাবে প্রকট হইতে পারে না, লালটা সম্পূর্ণভাবে প্রকাশিত হতে পারে না। সে লাল হতে চেষ্টা করে গোলাপি হয়ে যায়, পুরোপুরি লাল হতে পারে না। তাহলে এখানে যে প্রকটতাটা, এটাকে আমরা অসম্পূর্ণ বলতে পারি। পুরোপুরি প্রকট হতে পারে নাই, পুরোপুরি লালটা প্রকাশিত হতে পারে নাই, একটু করে লাল হওয়ার চেষ্টা করছে, গোলাপি হয়েছে। তো এখানে কি হয়ে যাচ্ছে? সে গোলাপি। এটাই ব্যতিক্রমী হওয়ার কারণ। এখন তুমি যদি P2 হিসেবে F1 থেকে তুমি দুইটা সদস্যকে নাও, ঠিক আছে, এবং তাদের ফিনোটাইপ তুমি কি নিচ্ছ? ফিনোটাইপ দেখো, গোলাপি হইলে সে অবশ্যই সংকর হবে, বিশুদ্ধ কখনোই হবে না, তাই না? অবশ্যই হেটারোজাইগাস হবে গোলাপি হতে গেলে। তাহলে সংকর, গোলাপি, একটা পুরুষ, আর নীলা হচ্ছে সংকর, গোলাপি,
স্ত্রী, রাইট? এরপর জিনোটাইপ, এরপর হচ্ছে গ্যামেট। জিনোটাইপ আমার কি? বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর দুইজন সেম। গ্যামেট দুই রকম পাবা এখানে, বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর। এবার কে কার সাথে ক্রস করবে আমরা জানি না, আমরা সবাই সবার সাথে ক্রস করলে যেটা দাঁড়াবে এখানে এইটা। আশা করি তোমরা রিলেট করতে পারতেছো, নিজেরাও যেন আমার মতো ঘ্যাট ঘ্যাট করে লিখতে পারো, এটা চেষ্টা করবা। খেয়াল করো এখানে, তাহলে আমার এইটা কি হবে? এটা হবে লাল। এটা কি হবে? এটা হবে সাদা। আর মাঝখানে দুটা কি হবে? মাঝখানে দুটা হবে গোলাপি। তাহলে এখানে ফিনোটাইপ পাচ্ছি আমরা তিনটা, লাল, গোলাপি, সাদা, তাই না? তাহলে লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা করলে কত হয় বলো? অনুপাতটা কত হয়ে দাঁড়ায়? 1:2:1, যেটা সুস্পষ্টভাবে 3:1 ব্যতিক্রম, রাইট? তাহলে অসম্পূর্ণ প্রকটতা নিয়ে, সন্ধ্যা মালতি নিয়ে, উদ্দীপকে কিছু দেখলেই ইট মিনস তোমাকে এইরকম কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? এবং এটা তুমি প্রমাণ করে দিয়ে আসবা, কঠিন কিছু তো না, বলো। ওকে, আমি বুঝতে পারতেছি এগুলো তোমরা বুঝতেছো। সমপ্রকটতা অবজেক্টিভ এরকম আসতে পারে, সমপ্রকটতা কোথায় দেখা যায়? তাহলে তুমি যদি এনে বলো সন্ধ্যা মালতীতে দেখা যায়, তাহলে কিন্তু হবে না। কোনটা কোথায় দেখা যায় এটা শিখতে হবে, অনুপাত কত হয় এটা শিখতে হবে। এই দুইটা না পারলে কিন্তু হবে না। অনুপাত সবচেয়ে ইম্পর্টেন্ট, আর কোথায় দেখা যায় এটাও ইম্পর্টেন্ট। সমপ্রকটতার অনুপাত হচ্ছে এইটাই, 1:2:1। এবং এইটা দেখতে তোমার যাইতে হবে কোথায়? আন্দালুসিয়ান মুরগ মুরগিতে। যে কোনো সাধারণ মুরগ মুরগিতে গেলে হবে না। নাম কি? আন্দু হয়ে গেছে, আন্দালুসিয়ান মুরগ মুরগিতে যাইতে হবে, বুঝছো? তো এই মোরগ মুরগির কাহিনী যেটা হয়, এদের ক্ষেত্রে সাদা রঙের জিন থাকে। ধরো সাদা রঙের জিন হচ্ছে কি দিব? ডব্লিউ। আর কালো রঙের জিন থাকে, কালো রঙের জিন হচ্ছে বড় হাতের বি। তাহলে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন? এই দুইটাই আসলে প্রকট, দুইটাই প্রকট। কেউ কারো উপরে ডোমিনেট করতে পারে না, দুইজনই সমান, বুঝছো? তো আমি ক্রস করানো শুরু করি। ক্রসের শুরুতে আমি অবশ্যই কি নিব? বিশুদ্ধ জিনিস নিব, হোমোজাইগাস নিব, ঠিক আছে? তাহলে আমাদের প্যারেন্ট 1 হিসেবে আমি যাদের নিচ্ছি তাদের ফিনোটাইপ কেমন হবে বলো? বিশুদ্ধ কালো। বিশুদ্ধ কালো আন্দালুসিয়ান মুরগ মুরগি আর কি, তাই না? বিশুদ্ধ কালো, এটা পুরুষ। বিশুদ্ধ কালো, এটা হচ্ছে স্ত্রী। জিনোটাইপ লিখে ফেলি। জিনোটাইপ কেমন হবে বলো বিশুদ্ধ কালোর ক্ষেত্রে? বড় হাতের বি, বড় হাতের বি। বিশুদ্ধ কালো, আচ্ছা এটাকে বিশুদ্ধ সাদা নেই, তো দাঁড়াও, একজনকে সাদা নেই। তাহলে ডব্লিউ, তাই না? তাহলে তাদের গ্যামেট কেমন হবে রে? গ্যামেট এখানে একরকমই পাবা, এখানেও একরকমই পাবা। তাহলে এখানে আমাদের সবগুলো মুরগি কেমন হবে? বি ডব্লিউ। এখন এখানে বেসিক্যালি কালো রঙও প্রকাশিত হবে, সাদা রঙও প্রকাশিত হবে। তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কালোর মধ্যে সাদা ছোপযুক্ত। কালো মুরগির গায়ে কেউ যেন সাদা রং ছিটিয়ে দিচ্ছে, ছোপ 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 ছোপ, তাই না? তাহলে সাদা কালো ছোপ যুক্ত মুরগি তুমি দেখতে পাবা। দেখো এইখানে ও যদি অসম্পূর্ণ প্রকটতা করতো, তাহলে ওর রং কেমন হইতো তুমি বলো? তাহলে ওর রং হইতে পারতো অ্যাশ কালার, যেমন লাল আর সাদা মিলে ওই গোলাপির মতো একটা রং দিছিল, তাই না? পুরোপুরি লাল হইতে পারে নাই। মনে করো এখানে কালোটা ধরো একটু প্রকট, সাদাটা প্রচ্ছন্ন, তো অসম্পূর্ণ প্রকটতা দেখাইলে সে অ্যাশ কালারের হইতো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এরকম কোনো ঘটনা ঘটতেছে না, বরঞ্চ একটা মুরগির মধ্যে, এই মুরগিটার মধ্যে, এই জিনোটাইপধারী মুরগির মধ্যে কালো রঙও দেখা যাচ্ছে আলাদাভাবে, স্পেসিফিক ভাবে, সাদা রঙও দেখা যাচ্ছে স্পেসিফিক ভাবে। তার মানে দুইজনই প্রকাশিত হইতে পারছে, কেউ কাউকে আটকাইতে পারে নাই, দুইজনই প্রকাশিত হইতে পারছে ইকুয়ালি। তাই এটাকে আমরা সমপ্রকটতা বলতেছি। বুঝছো কেন এটা সমপ্রকটতা, কেন এটা অসম্পূর্ণ প্রকটতা না? আর যদি মনে করো সন্ধ্যা মালতীর ক্ষেত্রে সমপ্রকটতা দেখতা, তাহলে কাহিনী কি দাঁড়াইতো? তাহলে কাহিনী হইতো ওই সাদা রঙও আলাদাভাবে তুমি দেখতে পারতা, লাল রঙও আলাদাভাবে দেখতে পারতা। মানে ফুলটা হয়তো অনেকটা এরকম, একটা পাপড়ি সাদা, একটা পাপড়ি লাল, একটা পাপড়ি সাদা, একটা পাপড়ি লাল, অথবা অর্ধেক সাদা অর্ধেক লাল, অথবা সাদা লাল ছোপযুক্ত, আলাদাভাবে সাদা আর লাল বোঝা যাইতো। কিন্তু সেটা তুমি বুঝতে পারো নাই, হয়েছে কি গোলাপি, নতুন কিছু একটা, সাদাও দেখা যাচ্ছে না, লালও দেখা যাচ্ছে না। কাজে এটাকে সমপ্রকটতা বলা যায় না, এটা অসম্পূর্ণ প্রকটতা। পার্থক্য বুঝছো? বুঝলে গ্রেট। ওকে,
এরপর চলে আসো আমরা আমরা আমাদের এটা তো F1 জেনারেশনে এরা সবাই এরকম হচ্ছে। আমাদের P2 হিসেবে F1 থেকে নেই, চলো ফিনোটাইপ কেমন নিব। ফিনোটাইপ আর লিখলাম না, এই যে এটাই ঠিক আছে। আর জিনোটাইপ দুজনেরই BW ওকে। গ্যামেট ডান। আচ্ছা, এটা কি হবে? এটা কালো রং। এটা কি হবে? এটা কালো সাদা ছোপ। এটা কি হবে? এটাও কালো সাদা ছোপ। এটা কি হবে? এটা সাদা রং। তাহলে কাহিনী যেটা দাঁড়াইলো, এটা কালো, এটা সাদা, আর এটা কালো সাদা ছোপ। তাহলে অনুপাত দাঁড়াইলো 1:2:1, তাই না? এটাই তোমার সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতা আমরা লিখে দিয়ে আসতে পারবো, ঠিক না? একই নিয়ম। এবার আয় লিথাল জিন। যে জিনের প্রভাবে একটা জীব মরে যাবে, এটাকে আমরা লিথাল জিন বলি। লিথাল জিন এটা একটা মিউট্যান্ট জিন। এই কথার মানে কি? এই জিনটা মানুষের নর্মালি থাকার কথা ছিল না, কিন্তু এটা পরবর্তীতে, মানুষ তো অনেক বছর আগে পৃথিবীতে আসছে, মানে জীববিজ্ঞানের হিসেব অনুযায়ী 2 কোটি বছর আগে মানুষ পৃথিবীতে আসছে, এবং এই সময়ে মানুষের জিনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। ডিএনএ অণুতে নাইট্রোজেন বেসগুলো আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এইগুলার কোনো কোনো স্পেসিফিক জায়গায় একটু একটু চেঞ্জ হয়ে কিছু রোগ সৃষ্টিকারী জিন আসছে। তার মধ্যে একটা হচ্ছে লিথাল জিন, যারা বিভিন্ন রোগের কারণ, হ্যাঁ, এগুলো সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দেয়নি, পরবর্তীতে এইগুলো জিনে পরিবর্তন হয়ে এইগুলো তৈরি হয়েছে। প্রথম অবস্থায় মানুষ এটা ছিল না। এদেরকে আমরা মিউট্যান্ট জিন বলতেছি, ঠিক আছে? এরা একটা পরিবর্তিত জিন, মিউট্যান্ট জিন। ওকে, আচ্ছা। তারপর আসো, এই জিনটা কাজ করতে পারে হোমোজাইগাস অবস্থায় অথবা হেটারোজাইগাস অবস্থায়। কিন্তু কাহিনী হচ্ছে, আমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া, সেখানে ইঁদুরের ক্ষেত্রে এই লিথাল জিনের এক্সাম্পল বা ক্রসিংটা দেখানো। ইঁদুরের ক্ষেত্রে তুমি দেখবা যে এটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় কাজ করতেছে, বাট কোনো কোনো ক্ষেত্রে এটা হেটারোজাইগাস অবস্থায় কাজ করতে পারে। আচ্ছা, এটা পুরোপুরি মৃত্যু ঘটায় দিতে পারে, আবার অঙ্গহানিও করতে পারে, ঠিক আছে? অনেক সময় কি হয়, ভ্রূণটা মায়ের পেটেই মরে যায়, যার লিথাল জিন থাকে সে পৃথিবীতে জন্মাইতেই পারে না। ইঁদুরের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, ফলে এই জিনের প্রভাবটা তেমন বোঝা যায় না, সাইলেন্টলি খেলে দেয়। হ্যাঁ, এবং এইখানে অনুপাতটা একটু ডিফারেন্ট, 2:1 হয়। যদি কেউ না পারো এই ব্যাপারটা, লিথাল জিনের অনুপাত কত? 2:1, তাহলে ধ্বংস। আচ্ছা, তাহলে আমরা একটু চলো দেখি যে লিথাল জিনের বৈশিষ্ট্যটা দেখলাম, এই বৈশিষ্ট্য আসতে পারে, এই বৈশিষ্ট্যটা তুমি লিখবা। আর লিথাল জিন তুমি পাবা হচ্ছে ইঁদুরের মধ্যে। হ্যাঁ, এখন ইঁদুরের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে যে ইঁদুরটা পাওয়া যায়, এটা একটু মেটে রঙের ইঁদুর না, ছোট টাইপের মেটে রঙের ইঁদুর। এই রংটাকে আমরা এগাউটি বলি। আর একটা বিদেশে দেখবা একটা নাদুস নুদুস ইঁদুর পাওয়া যায় হলুদ রঙের, ঠিক আছে? তো হলুদ রঙের ইঁদুরের জন্য দায়ী যে জিন, হলুদ রঙের জন্য দায়ী যে জিন, হলুদ, এখানে হলুদের জন্য দায়ী জিন হচ্ছে বড় হাতের ওয়াই, বুঝছো? আর মেটে রং বা এগাউটি রং, যেটাকে এগাউটি, এইটার জন্য দায়ী জিন হচ্ছে ছোট হাতের ওয়াই, ঠিক আছে? এখন ইঁদুরের ক্ষেত্রে যে কঠিন ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে, যদি কখনো হলুদ রঙের জন্য দায়ী জিন দুইটা এরকম হোমোজাইগাস অবস্থায় থাকে, কারো জিনোটাইপ যদি এমন হয়ে যায়, তখন ওই ইঁদুরটার ক্ষেত্রে এই হোমোজাইগাস অবস্থায় থাকা জিন দুইটা লিথাল জিন হিসেবে কাজ করে, এবং ইঁদুরটা তখন মায়ের পেটে থাকা অবস্থাতেই মরে যায়, গ্যাস্ট্রুলেশন দশাতে। অনেকগুলো দশা থাকে না ডেভেলপমেন্টে, তো এই গ্যাস্ট্রুলেশন দশায় ইঁদুরটা মরে যায় মায়ের পেটেই। ও পৃথিবীতে জন্মায় হচ্ছে মৃত অবস্থায়। তাহলে বলো তো, এই জিনোটাইপধারী কি কোনো হলুদ ইঁদুর পাওয়া পসিবল? তুমি যে কোনো হলুদ ইঁদুর যদি দেখো, তার জিনোটাইপ আসলে কেমন? এইটা, হ্যাঁ, এটাও হলুদ হওয়ার কথা ছিল, কিন্তু এ সবসময় কি হবে? এ সবসময় মৃত। কাজে জীবিত কোনো ইঁদুরের জিনোটাইপ এমন তুমি পাবা না। আমরা ক্রস শুরু করতে চাই হচ্ছে হলুদ দুইটা ইঁদুরকে নিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের প্যারেন্ট 1 হিসেবে কাজ করতেছে হচ্ছে, প্যারেন্ট 1 এর ফিনোটাইপ কি নিচ্ছি? শঙ্কর হলুদ, কারণ বিশুদ্ধ হলুদ পাওয়া পসিবল না। শঙ্কর হলুদ পুরুষ ইঁদুর, আর হচ্ছে শঙ্কর হলুদ স্ত্রী ইঁদুর। ওকে, জিনোটাইপ কেমন হবে? যেহেতু ওরা ক্রস করতেছে, মানে ওরা অবশ্যই জীবিত, তাহলে এদের জিনোটাইপ হবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই।
বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, রাইট? গ্যামেট কেমন পাবা? গ্যামেট তুমি পাবা হচ্ছে বড় হাতের ওয়াই একটা, ছোট হাতের ওয়াই, এই দুই ধরনের গ্যামেট তুমি পাবা। কে কার সাথে মিলিত হবে জানি না, তাই আমরা সবাইকে সবার সাথে ক্রস করে সম্ভাব্যতা যাচাই করে ফেলি। দেখো তো এই ইঁদুর কি কোনোভাবে বাঁচবে? না, এটা কখনোই বাঁচবে না, কারণ এটাতে হোমোজাইগাস অবস্থায় চলে আসছে। তখন এই জিন দুইটা লিথাল জিন হিসেবে কাজ করে ফেলবে, তাই না? বুঝতেছো কাহিনীটা? তাহলে এই হচ্ছে তার সম্ভাব্যতা। কিন্তু এই সম্ভাব্যতায় দেখা যাচ্ছে যে 4টা জীবের মধ্যে একটা জীব সবসময় কি হয়ে যাবে? মৃত হয়ে যাবে। এই ইঁদুর মৃত প্রসব করবে। আর এই দুইটা রং কেমন হবে? হলুদ। আর এটা হবে 11টি। তাহলে এখানে অনুপাত যেটা দাঁড়াইলো, অবশ্যই মৃত মানুষকে, মৃত ইঁদুরকে তুমি অনুপাতে নিবা না, তাই না? তাহলে অনুপাত 3:1 হয়ে গেল। এইটাই হচ্ছে লিথাল জিনের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিতে বললে এটা কিন্তু ছোট, দেখো অন্যদের থেকে অত বেশি লিখতে হয় না। উপর আগে লিখে নিবা, হলুদ রঙের জন্য দায়ী জিন এটা, 11টি রঙের জন্য দায়ী জিন এইটা। ঠিক আছে? লিখে নিয়ে তারপর ক্রসটা শুরু করবা এবং সুন্দর করে এন্ডিং করবা। ইজি না বলো? ওকে, বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আসো লিথাল জিন দিয়ে কিছু রোগ হয়। এই রোগগুলো সম্পর্কে তোমার বইয়ে বর্ণনা আছে, আমি একটু একটু কথা বলে দেই, তুমি একটু জাস্ট জেনে রাখো, অবজেক্টিভে আসতে পারে। লিথাল জিন দিয়ে যদি কোনো জীব এমন হয় যে 50%-এর বেশি মরে যায়, 50%-এর থেকে বেশি মৃত হয়, তখন তুমি এটাকে কি বলবা? আর যদি 50% থেকে কম মরে, তাহলে এটাকে কি বলবা? 50%-এর বেশি মরলে তুমি এটাকে বলবা সেমি লিথাল। কি বলবা? সেমি লিথাল, লিথাল। আর যদি 50% থেকে কম মরে, এটাকে বলবা সাব ভাইটাল, সাব ভাইটাল। খুব ইম্পর্টেন্ট দুইটা ব্যাপার। তো সেমিলিথালের এক্সাম্পল হচ্ছে হিমোফিলিয়া। কি বললো ভাইয়া? বলো হিমোফিলিয়া। এটা দিয়ে যাদের হয় মোটামুটি 100%ই এই রোগেই মরে। তাহলে এটা 50%-এর চেয়ে বেশি না, তাহলে এটা সেমিলিথাল ধরনের। আর সাবভাইটালের এক্সাম্পল হচ্ছে ড্রসোফিলা মাছির ডানা। ড্রসোফিলা মাছি হচ্ছে যে মাছিটা ফলের মাছি, ওর ডানা সৃষ্টি হওয়ার কয়েকদিন পরে মরে যায়। তো ডানা সৃষ্টিকারী জিনগুলো যে আছে ওগুলো সাবভাইটাল জিন। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু এইগুলো নিয়ে জানি। থ্যালাসেমিয়া এটা রক্তের একটা রোগ। এখানে কি কি লক্ষণ দেখা যায়? এটা একটা জেনেটিক রোগ, হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে বাচ্চার দেহেই তুমি এটা শনাক্ত করতে পারবা। প্লিহা আছে না, এটা অনেক বড় হয়ে যায়, লিভার অনেক বড় হয়ে যায়। তো প্লিহা, যকৃত এরা কিন্তু রক্তকণিকা ভাঙে, তাই না? ফলে ওদের দেহে রক্তকণিকা তৈরি যত হয় তার চেয়ে ভাঙে বেশি। তো বেশি ভাঙলে কয়েকদিন পর পর তাকে কি দিতে হয়? বাঁচায় রাখার জন্য রক্ত দিতে হয়। বুঝছো? এই আর কি থ্যালাসেমিয়া রোগে এই ব্যাপারগুলো ঘটে। আর থ্যালাসেমিয়া রোগী বাঁচে মোটামুটি 27 বছর পর্যন্ত এভারেজে। এটাকে ভূমধ্য সাগরীয় রোগও বলা হয়। বুঝছো? ভূমধ্য সাগরীয় রোগ ওইখানেই বোধহয় প্রথম আবিষ্কৃত হয়েছিল। ওকে, এরপর আসো সিকল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, তুমি জানো। আর সিকল সেল কেন বলতেছি? কারণ এখানে আরবিসি গুলো দেখতে এরকম সিকলের মতো হয়ে যায়। সিকল মানে হচ্ছে কাস্তে, কাস্তে আকৃতির আরবিসি। আরবিসি নর্মালি দেখতে এরকম থাকার কথা ছিল। সাইড থেকে তুমি যদি দেখো আরবিসি কে, তাহলে আরবিসি এরকম দ্বি অবতল থাকবে, তাই না? মাঝখান দিয়ে যদি কাটো তাহলে এরকম থাকার কথা। আরবিসি গুলো এরকম বাটির মতো হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে। এটাকে সিকল সেল অ্যানিমিয়া বলতেছি। এগুলা কাজে আসে না এই আরবিসি গুলো। ফলশ্রুতিতে তোমার ভালো আরবিসির সংখ্যা বা সুস্থ আরবিসির সংখ্যা আসলে কমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা যায়। এই আর কি। এগুলো সবই হচ্ছে প্রচ্ছন্ন জিন দিয়ে গঠিত রোগ। একটা মাত্র রোগ আছে যেটা প্রকট জিন দিয়ে হয়, রেটিনোব্লাস্টোমা। আর বাকি সবাই প্রচ্ছন্ন, খালি জেনে রাখবা। তো রেটিনোর মধ্যে একটা ট আছে না, বলো? প্রকটে একটা ট আছে না? তাহলে রেটিনোব্লাস্টোমা এটা প্রকট জিন দিয়ে হয়, বাকি সবাই প্রচ্ছন্ন। ঠিক আছে? এটা রক্ত স্বল্পতার রোগ। আর সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে শ্বাসনালীর একটা রোগ বা শ্বসন তন্ত্রের একটা রোগ। এখানে যেটা হয়, ফুসফুসের ভেতরে শক্ত মিউকাস জমে বাতাস যাওয়ার রাস্তাগুলো ব্লক হয়ে যায়, ফলে তার শ্বাসকষ্ট হয়। এটা একটা জেনেটিক রোগ, আমাদের দেশে কম দেখা যায়, কিন্তু ইউরোপ আমেরিকাতে বেশি দেখা যায়। রেটিনোব্লাস্টোমা এটা একটা ক্যান্সার। লাস্টে ওমা দেখে বুঝতেছো, তাই না? এটা একটা ক্যান্সার, এটা চোখের একটা ক্যান্সার, মরে যায় পেশেন্ট এটা দিয়ে। এগুলো সবই কিন্তু লিথাল জিন দিয়ে হচ্ছে। ব্রাকিফ্যালাঞ্জি এটা হয় হচ্ছে আঙুলের, বুঝছো? ফ্যালাঞ্জেস আমার কোথায় থাকে? আঙুলে থাকে না, ওইখানে এটা হয়। আর কনজেনিটাল ইকথিওসিস, কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত, আর ইকথিওসিস হচ্ছে ত্বকের একটা রোগ। জন্মানোর সময় বাচ্চার ত্বক এত পুরু থাকে
জায়গায় জায়গায় এটা ফাটা থাকে, খুবই ভয়ঙ্কর লাগে, আইসের মতো থাকে চামড়াটা, বুঝছো? এটাকে বলে ইকথিওসিস। এবং এগুলা কিন্তু ভালো হয় না, যেহেতু জেনেটিক রোগ। ওই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বাচ্চা এটা নিয়ে ভুগতেই থাকে এবং একটা সময় গিয়ে মরে যায়। ভাই আমার অনেক অ্যানিমিয়া, কি করা যায়? আয়রন খাও, ডাক্তার দেখাও অ্যানিমিয়ার জন্য, ডাক্তার তোমাকে আয়রন ট্যাবলেট দিব, এটা খাও, ঠিক আছে? ভালো মতো খাবার টাবার খাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে কারণে অ্যানিমিয়া হচ্ছে ওটাকে ট্রিট করতে হবে। চলো আমরা মেন্ডেলের প্রথম সূত্র থেকে সব পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সূত্রে চলে আসি। দ্বিতীয় সূত্রকে আমরা ডাইহাইব্রিড ক্রস ল বলি। এর বাইরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। কি বলি বলো এটাকে? স্বাধীনভাবে। দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে মিলনের সূত্র। এই দেখো, পৃথকীকরণ সূত্র কোনটা ছিল? প্রথম। পৃথক করে দিলে একজন হয়ে যাবে না? এক মানে কি? প্রথম সূত্র। আর দুইজন আছে, দুইজন কি হবে? মিলিত হবে, তাইলে এটা স্বাধীনভাবে মিলিত হবে, এটা স্বাধীনভাবে মিলনের সূত্র। এবং এটাকে আমরা ডাইহাইব্রিড ক্রস ল বলতে পারি। এটা তো সহজেই মনে থাকবে তোমার। দ্বিতীয় সূত্রের যে লেখাটা আছে ওইটা তুমি একটু পড়বা, কারণ দিতে পারে দ্বিতীয় সূত্রটা লিখো, তখন তোমার একটু লিখতে হবে। দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য তুমি গিনিপিগের ক্ষেত্রে চিন্তা করতে পারো, অথবা গাছের ক্ষেত্রে চিন্তা করতে পারো। আমরা একটু গাছ দিয়ে চিন্তা করি, তো আমরা একটু মটরশুঁটি গাছ দিয়ে চিন্তা করি। তুমি ধরো মটরশুঁটির বীজের দিকে তাকাচ্ছ, ঠিক আছে? একটা বীজের রং, একটা হচ্ছে বীজের আকার। ওকে, তো রং হতে পারে ধরো সবুজ এবং হলুদ, ওকে, এবং আকার হতে পারে গোলাকার এবং কুঞ্চিত। এই যে, তাহলে আমরা এখানে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, রং এবং আকার। কোনটার জন্য কোন জিন? দেখো, গোলাকারের জন্য জিনটা হচ্ছে রাউন্ডেড, এটা একটা প্রকট জিন। কুঞ্চিতর জন্য হচ্ছে ছোট হাতের আর। হলুদটা হচ্ছে প্রকট, সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে সবুজটার জন্য ছোট হাতের ওয়াই। এই হচ্ছে তাদের জিন। এখন তুমি শুরু করবা কি নিয়ে? বিশুদ্ধ কিছু একটা নিয়ে শুরু করবা। হ্যাঁ, যেমন তোমার প্যারেন্ট 1 হিসেবে তুমি যে ফিনোটাইপটা নিবা, এখানে তুমি ধরো নিলা, এটা জিনোটাইপ লিখো তাহলে আরো ইজি হবে। জিনোটাইপ হিসেবে তুমি নিলা হচ্ছে বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এটা কি বলতো? এটা বিশুদ্ধ গোল, কি বলো, গোল সবুজ, তাই না? আরেকটা নিলা তুমি ছোট হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। তাহলে এটাও কি বলো? এটা হচ্ছে কুঞ্চিত হলুদ। তাহলে এটা তোমার গোল সবুজ আর কুঞ্চিত হলুদ। কি নিয়ে শুরু করতে হয়? হিসেবটা মিলাইতে হলে কোনটা নিয়ে শুরু করতে হবে এটা একটু মনে রাখো, নয়তো কিন্তু মিলাইতে পারবা না। প্রথম কি নিয়ে শুরু করবা? হ্যাঁ, এমন হতে পারে উদ্দীপকে এই কথাটা লিখে দেওয়া আছে, এরপর বাকিটা কমপ্লিট করতে বলছে, তখন তো খুব ভালো। আর যদি বলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা মটরশুঁটি গাছের ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখাও, তখন তো এই ব্যাখ্যাটা তোমাকে নিজেকে লিখতে হবে। তো কি দিয়ে শুরু করতে হয় এটা জানলে শেষটায় এমনিতেই চলে আসতে পারবা। ওকে, তাহলে এখানে গ্যামেট কি হবে বলো? গ্যামেট হবে হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই। কেন এরকম হইলো? তুমি বলতে পারো যে ভাই আমি তো আগে তো একটা নিয়ে গ্যামেট করছি, এখানে দুইটা কেন? কারণ এই দুইটা জোড়া ভাঙবে। এই গোল্লা দেওয়া যাবে না, গোল্লা দিলে গ্যামেট মনে হবে। দাঁড়াও, মুছে দিই। আচ্ছা, তাহলে এই দুইটা জোড়া ভাঙবে, এই দুইটা জোড়া ভাঙবে, এই জোড়া থেকে একটা ঢুকবে, এই জোড়া থেকে একটা ঢুকবে, এইভাবে গ্যামেট হবে, তাই না? এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা ঢুকবে। তো যেভাবেই ঢুকুক না কেন গ্যামেট এই দুই রকমেরই হবে। সুতরাং তোমার F1 এ তুমি সবাইকে কেমন পাবা? বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এরকম পাবা। আর এরকম হলে সবাই কেমন হবে? সবাই গোল হবে, সবাই হলুদ হবে, কিন্তু কেউই বিশুদ্ধ হইল না, তাই না? এবার তুমি ওদেরকে নিয়ে ক্রস করবা, এবং ক্রস করার পরে তুমি যেটা পাবা ওদের মাঝখানে, তুমি দেখবা যে চেকার বোর্ডে তুমি দেখবা যে বড় হাতের আর, এটার অনুপাত হবে 9:3:3:1, বুঝছো? সেখানে তুমি জিনো টাইপের ক্ষেত্রে তুমি দেখবা যে বড় হাতের আর, আচ্ছা সব জিনো টাইপ এখানে বিবেচনা করার দরকার নাই, তুমি দেখবা গোল হলুদ, গোল হলুদ, যেটা দুইটাই প্রকট, এটা পাবা হচ্ছে 9টা, ঠিক আছে? তারপরে তুমি গোল সবুজ, গোলটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা পাবা 3টা। এই আবার 9 লিখে ফেলছি, এখানে পাবা 3টা। আবার দেখো কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন, হলুদ হচ্ছে প্রকট, এটাও পাবা কয়টা? 3টা।
অপরদিকে দুইটাই যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়, দুইটাই প্রচ্ছন্ন কোনটা? কুঞ্চিত সবুজ, এটা সবচেয়ে কম পাবা, ও সবচেয়ে কম প্রকাশিত হইতে পারবে, কুঞ্চিত সবুজ, ও পাবা হচ্ছে একটা। তাহলে অনুপাত এইখানে এইভাবে 9:3:3:1 হবে। আমি তোমাকে একটা জিনোটাইপ লিখে দিই, তুমি ওর ফিনোটাইপ লিখে ফেলো, ঠিক আছে? আমি একটা জিনোটাইপ লিখে দিই, বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। হ্যাঁ, এটার জিনোটাইপটা লিখে ফেলো তোমরা, যে এটা দেখতে কেমন হবে। তাহলে দ্বিতীয় সূত্র আমরা প্রমাণ করতে পারবো, এটার ব্যতিক্রমগুলোতে আমরা এখন যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা জিনোটাইপ লিখতে পারলে বুঝবো যে এটা তোমরা পারবা। এবার আসো আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে পরিপূরক জিনটা পড়ি। পরিপূরক জিনের ব্যাপার কি জানো? যেমন ধরো রোটোডিএমসি, এটা কিন্তু আমার একার পক্ষে চালানো পসিবল না, তাই না? এখানে আমার সাথে আমার আরো অনেক বন্ধুরা আছে, সবাই মিলেই তোমাদের পড়াই, তোমরা দেখো। ধরো অন্তর নাই বা সাদি নাই বা মইনুল নাই, মাইনুল নাই, তখন আমি একলা একলা রোটোডিএমসি আসলে তোমাদের জন্য এইভাবে ক্লাসে দাঁড়িয়ে পড়াইতে পারবো না, আমাকে দেখা যাবে অনেক স্ট্রাগলের সম্মুখীন হবো। তা আমরা সবাই মিলে একটা জিনিসের জন্য কাজ করতেছি। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, ধরো দুইটা জিনের কথা তোমাকে বলতেছি, একটা হচ্ছে ধরো বি আর একটা হচ্ছে তোমার একটা এ একটা বি। যখনই বড় হাতের এ আর বড় হাতের বি প্রকট অবস্থায় দেখা হয়ে যাবে তাদের, তখন তারা বেগুনি রং প্রকাশিত করতে পারবে। আচ্ছা, এটা কোথায় দেখা যায়? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা দেখা যায় মিষ্টি মটরে। মিষ্টি মটর, ঠিক আছে? মিষ্টি মটরের ফুলের মধ্যে আমরা এই পরিপূরক জিনের ব্যাপারটা পাই। তো মিষ্টি মটরের ধরো জিনোটাইপ হইতে পারে এরকম এ এ বি বি। খেয়াল করে দেখো, এইখানে কিন্তু বড় হাতের এ বড় হাতের বি ওদের দেখা হয়ে যাচ্ছে, তাইলে এর রং হয়ে যাবে কেমন? এর রং হয়ে যাবে বেগুনি। ওকে, আবার ধরো যদি জিনোটাইপটা এরকম হয়, তাহলে এর রং কেমন হবে? দেখো এখানে বড় হাতের এ আছে কিন্তু বড় হাতের বি নাই, তাহলে ওর যে পরিপূরক জিন সে কিন্তু নাই। তাহলে পরিপূরক না থাকলে ওর জীবনে আনন্দও নাই, ও আর বেগুনি হতে পারবে না, ও সাদা থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমার বেগুনি হওয়ার শর্ত কি? বেগুনি হওয়ার শর্ত হচ্ছে বড় হাতের এ আর বড় হাতের বি এই দুইটা যদি জিনোটাইপের মধ্যে থাকে তখন সে বেগুনি হবে। তো তোমাকে যদি এইটা প্রমাণ করতে হয়, তুমি ক্রস শুরু করবা কি দিয়ে? তুমি ক্রস শুরু করবা হচ্ছে সাদা দিয়ে, ঠিক আছে? তুমি প্যারেন্ট ওয়ানের ফিনোটাইপ হিসেবে নিবা হচ্ছে সাদা, সাদা ফুল। হ্যাঁ, সাদা ফুল, মিষ্টি সাদা মিষ্টি মটর নিবা, এটাও সাদা নিবা, ফিমেলটাও সাদা নিবা। ওদের জিনোটাইপ তাহলে কেমন হবে? জিনোটাইপ বিশুদ্ধ নেওয়ার চেষ্টা করবা। সাদার মধ্যে বিশুদ্ধ কিরকম হইতে পারে? দেখো, এইটা একটা সাদা, দেখছো? এখানে কিন্তু বড় হাতের বি নাই, পরিপূরক জিন না থাকে সে সাদা হবে। আবার এইটাও কিন্তু সাদা হবে, তাই না? ওদের থেকে গ্যামেট কেমন আসবে বলো? থেকে গ্যামেট আসবে হচ্ছে এই জোড়া থেকে একটা আসবে গ্যামেটে বড় হাতের, এই জোড়া থেকে একটা আসবে বি, তাহলে এই গ্যামেট। এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, এই হচ্ছে গ্যামেট। এরা মিললে কি হয়ে যাবে? বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। এখানে সবাই কেমন হবে বলো? F1 জেনারেশনে সবাইকে তুমি বেগুনি পাবা, রাইট? F1 এ সবাইকে বেগুনি পাবা। এরপর F1 থেকে দুইজনকে নিয়ে তুমি যদি ক্রস করাও, তাহলে তুমি দেখবা যে তোমার বেগুনি হবে কয়জন? F2 তে গিয়ে তুমি যদি ক্রস করাও, তুমি দেখবা যে বেগুনি হচ্ছে 9টা আর সাদা হচ্ছে 7টা। অনুপাত হয়ে যাবে 9:7। আর জিনোটাইপ দেখে আমরা চিনে ফেলবো না এটা বেগুনি হচ্ছে না সাদা হচ্ছে। বেগুনি হওয়ার জন্য কি দেখবো? শুধু বড় হাতের এ আর বড় হাতের বি ওদের দেখা হচ্ছে কিনা। যদি ওদের দেখা না হয় তাহলে সাদা, আর যদি ওরা জিনোটাইপের মধ্যে থাকে তাহলে বেগুনি। এই হচ্ছে একজন একজনের পরিপূরকের ব্যাপার। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, মিষ্টি মটরের সাইন্টিফিক নেমও লিখে ফেলছো, ল্যাথাইরাস অডোরেটাস। ভেরি গুড। অনেকে লিখছো খালি গোল। এটা কি খালি গোল বললে কি কমপ্লিট হইলো? আমি যে আগের এখানে লিখলাম এটাকে তোমরা বলছো এই জিনোটাইপটা তোমার ধরছিলাম, তোমরা বলছো গোল। গোলের জন্য তো তুমি একটা বৈশিষ্ট্য বলছো। ডাইহাইব্রিড ক্রসে 2 জোড়া জিন নিয়ে কাজ করা হয়। এক জোড়া জিন তার গোল বৈশিষ্ট্যের জন্য দেয়, আরেক জোড়া জিন কি সবুজ না? তাহলে থেকে গোল সবুজ বলতে হবে না? গোল সবুজ বলতে হবে। শুধু গোল বললে কি হবে? আচ্ছা, ওকে, তাহলে পরিপূরক জিন পারবো আশা করি। এবার আসো এপিস্টেসিসের কথা বলি। এপিস্টেসিস মানে বাধা দেওয়া, তাই না? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো, প্রকট আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে। এপিস্টেসিস হয় 2 রকম, একটা প্রকট এপিস্টেসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো প্রকট এপিস্টেসিস কোথায় দেখা যায় জানো? এটাও একটা মোরগ মুরগিতে দেখা যায়।
কিন্তু এটা আন্দালুসিয়ান মোরগ মুরগি না, এটা হচ্ছে লেগ হর্ন। কেন ওদের নাম লেগ হর্ন হলো? কারণ ওদের লেগের মধ্যে, পায়ের মধ্যে কাঁটা থাকে। হর্ন মানে কাঁটা বা শিং, তাহলে এটা লেগ হর্ন মোরগ মুরগিতে দেখতে পাবা। ঠিক আছে? আর আন্দালুসিয়ান মোরগ মুরগিতে কি দেখতে পাইছিলা কমেন্টে জানাও। আচ্ছা, এবং এইখানে অনুপাত দাঁড়ায় হচ্ছে 13:3। কিভাবে আমি তোমাকে বুঝাচ্ছি। ওকে, তার আগে আরেকটা কথা তোমাকে বলতে চাই। এপিস্টেসিস এই কথার মানে হচ্ছে বাধা দেওয়া। একটা জিন আছে যে বাধা দেয়, তাকে আমরা বলি এপিস্টেটিক জিন। বাধা দেয় যে, সে কি? এপিস্টেটিক। এপিস্টেটিক। আর যে বাধা পায়, যে বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত জিনকে তুমি কি বলবা? হাইপোস্ট্যাটিক। হাইপোস্ট্যাটিক জিন। এই দুটা জিনিস আমরা জানবো। দেখো, হাইপো মানে হচ্ছে নিচু বা কম। তো যে বাধা পাচ্ছে সে নির্যাতিত না, তার শক্তি কম, সে দুর্বল, তাই সে হাইপোস্ট্যাটিক। আর যে বাধা দিচ্ছে সে হচ্ছে এপিস্ট্যাটিক। ওকে, তো আমরা এখন তোমার জন্য কথা বলছি লেঘর্ন মোরগ মুরগি নিয়ে। তো লেঘর্ন মোরগ মুরগির ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম যে এর মধ্যে রং তৈরির জন্য জিন আছে। ওর গায়ে রং তৈরির জন্য যে জিন, বড় হাতের সি, এটা আছে। কিন্তু তবুও কেন সাদা হচ্ছে? সবসময় সাদা হচ্ছে কেন? তো সাদা হওয়ার কথা না, এদের রং তৈরির জিন আছে। আমরা পরে খেয়াল করলাম ওদের মধ্যে একটা এপিস্ট্যাটিক জিন আছে, যেটা হচ্ছে বড় হাতের আই। এই এপিস্ট্যাটিক জিনটা এই সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। ফলশ্রুতিতে ওরা রংটা তৈরি করতে পারছে না, ওরা বাধ্য হয়ে সাদা হচ্ছে, যদিও ওর মধ্যে রং তৈরির জিন ছিল। তো এই আর কি। তো এই ক্রসটা তুমি যখন শুরু করবা এপিস্ট্যাটিকের ক্ষেত্রে, তখন তুমি দুইটা, একটা সাদা লেগ হর্ন নিবা। সাদা লেগ হর্ন কেমন হবে জানো? বিশুদ্ধ সাদা লেগ হর্ন। তাহলে আমি P1 নিচ্ছি। P1 এর ফিনোটাইপ সাদা লেগ হর্ন, এটা মনে করে পুরুষ। ওকে, আর সাথে নিলাম হচ্ছে সাদা ওয়াইনডট। ওয়াইনডট হচ্ছে আরেক টাইপের মুরগি, ওরা জন্মগতভাবেই সাদা। ওদের মাঝখানে কোনো রং তৈরির জিন নাই, ওদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তো সাদা লেগ হর্নে তো রং তৈরির জন্য দায়ী জিন বড় হাতের সি, বড় হাতের সি এটা আছে, কিন্তু এরা প্রকাশিত হইতে পারতেছে না কেন? এই বড় হাতের আয়ের জন্য। বড় হাতের আই মানে কি? যারা এপিস্টেটিক, যারা বাধা দিচ্ছে, এই জিন দুইটাকে বাধা দিচ্ছে। তাহলে এরা হচ্ছে কি? হাইপোস্টেটিক জিন। বাধাপ্রাপ্ত জিন হচ্ছে সি, এটা হচ্ছে হাইপোস্টেটিক। আর সাদা ওয়াইনডটে রং তৈরির জিনও নাই, বাধা দানকারী জিনও নাই, এই জন্য এটাকে এইভাবে প্রকাশ করছি। এবার এই দুজনের মধ্যে তুমি যদি ক্রস করাও, তাহলে কি ঘটবে? গ্যামেট কেমন পাবা দেখি আগে। গ্যামেট হিসেবে পাবো বড় হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। আচ্ছা, তাহলে F1 এ আমরা সবাইকে কেমন পাবো? বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। সবাই কেমন হবে বলো? এখানে সবাই কেমন হবে? সবাই সাদা হবে না? কেন সাদা হবে? কিভাবে বুঝলেন সাদা হবে? যখনই তুমি দেখবা বড় হাতের আই আছে, তার মানে সে কোনোভাবেই রং প্রকাশ করতে দিবে না। এই জন্য এটাকে প্রকট এপিস্টেসিস বলতেছি। প্রকট অবস্থায় যদি এপিস্টেটিক জিনটা থাকে, তাহলে জীবনেও সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, রং তৈরি করতে পারবে না, তাই সে সাদা হবে। এবার ওকে নিয়ে তুমি যদি ক্রস করো, ওকে নিয়ে তুমি যদি ক্রস করো, তাহলে এখানে, আচ্ছা একটু লিখি, তাহলে আমরা P2 হিসেবে নিচ্ছি হচ্ছে এইটাকে। ঠিক আছে, আমি ফিনোটাইপটা লিখলাম না, ফিনোটাইপে লিখবা সাদা। আরেকটা নিলাম হচ্ছে এখান থেকেই। বলতো ওদের গ্যামেট গুলা কেমন হবে? এই জোড়া থেকে একজন ঢুকবে, বড় হাতের সি। এই জোড়া থেকে একজন ঢুকবে, ধরো বড় হাতের আই। এটা একটা গ্যামেট হইতে পারে। বড় হাতের সি এর সাথে ছোট হাতের আই ঢুকতে পারে, এটা একটা গ্যামেট হইতে পারে। ছোট হাতের সি ঢুকতে পারে গ্যামেটের মধ্যে, সাথে বড় হাতের আই। ছোট হাতের সির সাথে ছোট হাতের আই ঢুকতে পারে। এই 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে এই জিন দুইটার জন্য, দুই জোড়া জিনের জন্য। এখানেও সেম। তো এইটা তুমি দেখাবা কিভাবে? চেকার বোর্ডের মাধ্যমে, তাই না? চেকার বোর্ডের মাধ্যমে তুমি এটা দেখাবা। তো চেকার বোর্ডটা আমরা কই দেখাবো? এখানে একটু করে দেখাই তোমাকে, ছোট করে লিখে। তোমাকে 16টা ঘর করতে হবে, বুঝছো? 16টা ঘর। তাহলে চারটা হইল না?
আচ্ছা, 4টা না 5টা করতে হবে আসলে। ওকে, এদিকে 5টা। এখানে একটা দাগ দিয়ে এক পাশে পুরুষ চিহ্ন দিলা, এক পাশে হচ্ছে স্ত্রী চিহ্ন দিলা। পুরুষ থেকে কি কি গ্যামেট পাবা? পুরুষ আর স্ত্রীর গ্যামেট কিন্তু সেমই পাবা তুমি, তাই না? বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। এইভাবে তুমি গ্যামেট গুলো এই পাশে লিখবা। এরপর তুমি আগাবা। আশা করি এটা তুমি পারো। এটার সাথে এটা মিললে কি হবে বলো? বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, তাই না? এভাবে আমরা ধরো এইটাতে কি লিখবো বলো? এটাতে লিখবো বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। বলো এটা কেমন হবে? এটা অবশ্যই সাদা হবে। কি দেখেই বলে দিব আমি? বড় হাতের আই আছে, প্রকট এপিস্টেটিক জিন আছে, তাহলে ও সাদা হবে। চলো আমরা এই ঘরটা দেখি। ছোট হাতের সি, ছোট হাতের সি, এটার এটা, ছোট হাতের আই, ছোট হাতের আই, এটা কি হবে? তুমি বলতে পারো ভাই এটা রঙিন হবে। কেন? কারণ বড় হাতের আই নাই। বড় হাতের আই না থাকলে যে রঙিন হবে এরকমও না, কিন্তু ও রঙিন হতে পারবে না। কেন জানো? কারণ ওর কোনো বড় হাতের সি নাই, রং তৈরির জিনই নাই। তাহলে ও রঙিন কেমনে হবে? আগে তো রং তৈরির জিন থাকতে হবে, তাইলে তো রঙিন হওয়ার সুযোগ নাই। তাহলে ও কেমন হবে? ও হচ্ছে সাদা হবে, বুঝছো? ও হবে সাদা। তাহলে এইখানে তুমি দেখবা যে তোমার কয়টা হচ্ছে বলো? সাদা কয়টা হচ্ছে? সাদা হবে 13টা। তুমি দেখবা যে 16টার মধ্যে সাদা কয়টা হবে? 13টা। আর রঙিন কয়টা হবে? রঙিন হবে মাত্র 3টা। রঙিন কোথায় হইতে পারে? চলো আমরা একটা গেস করি রঙিন কোথায় হইতে পারে। মনে করো এইটা আর এইটা মিলল, তাহলে এখানে কি হবে? বড় হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। দেখো এখানে কিন্তু বড় হাতের আই নাই, মানে কেউ বাধা দিতে পারবে না। আবার বড় হাতের সি থাকায় সে রং তৈরি করতে পারবে, অতএব সে কি হবে? রঙিন হবে। তাহলে আমরা চেকার বোর্ড কমপ্লিট করতে পারবো না বলো? পারবো। ওকে, এটা গেল আমাদের প্রোকোট এপিস্থেসিস, যেখানে এপিস্টেটিক জিনটা প্রকট অবস্থায় কাজ করে। কিন্তু এই এপিস্টেটিক জিনটা প্রচ্ছন্ন অবস্থায় কাজ করতে পারে। এটা কোথায় দেখা যায়? মানুষের ক্ষেত্রে দেখা যায় মুখ বধিরতায়। মুখ বধির মানে কি? যে কথা বলতে পারে না, যে কথা শুনতেও পারে না। খেয়াল করো, যে কথা কোনোদিন শুনে নাই সে কিন্তু কথা শিখতে পারে না, এটা জানো? আমরা ভাষা শিখছি শুনে শুনে। যদি আমরা না শুনতাম তাহলে আমরা কিন্তু এটা পারতাম না বলতে। তো যারা কোনোদিন শুনে নাই ওরা বলতেও পারে না। এই জন্য এই বৈশিষ্ট্য দুইটা পাশাপাশি থাকে, মুখ বধির। এবং এইটার জন্য দায়ী 2 জোড়া জিন, তাদেরকে আমরা প্রকাশ করি হচ্ছে এই ডি এবং ই দিয়ে। এই 2 জোড়া জিন কাজ করে কথা বলার জন্য। তা আমরা যারা স্বাভাবিক, আমাদের ক্ষেত্রে এই জিনটা হচ্ছে সবগুলোই প্রকট অবস্থায় থাকে, বুঝছো? কিন্তু যদি কখনো এরকম হয়, তোমার কিরকম হবে? মনে করো এই যে জিনোটাইপটা লিখলাম, আচ্ছা এটা কিন্তু সিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে 5 স্টার দিচ্ছি। এই মানুষটা কেমন হবে বলে তোমার ধারণা? এই মানুষটা কিন্তু স্বাভাবিক হবে। কেন? কারণ এইখানে তার প্রচ্ছন্ন জিন দুইটা কিন্তু দ্বৈত অবস্থায় নাই, একক একক ভাবে আছে। আবার ধরো এই জিনোটাইপ যদি হয় ডি ডি ই ই, তখন কেমন হবে? দেখো এইখানে তার প্রচ্ছন্ন জিন দুইটা দ্বৈত অবস্থায় আছে, তাহলে সে কেমন হয়ে যাবে? তাহলে সে মুখ বধির হয়ে যাবে, মুখ বধির। আবার ধরো আরেকটা জিনোটাইপ লিখি, বড় হাতের ডি, বড় হাতের ডি, ছোট হাতের ডি, ছোট হাতের ডি। আচ্ছা, মোস্ট কমনলি আমরা এই জিনোটাইপ ধারি। যদি আমাদের বংশে কোনো মুখ বধির না থেকে থাকে তাহলে আমরা মোটামুটি সবাই এই জিনোটাইপ ধারি। এখানে দেখে কোনো প্রচ্ছন্ন জিনই নাই, তাই না? তাহলে সেও কেমন হবে? সে স্বাভাবিক হবে। তো জিনোটাইপের ব্যাপারগুলো বুঝছো? তো দ্বৈত প্রচ্ছন্ন এপিসিড যদি তোমার বুঝাইতে বলে, তো তুমি এটা মুখ বধির, 2 জন মুখ বধিরের মধ্যে ক্রস। তোমার উদ্দীপক এরকম থাকবে যে ধরো 2টা নাম থাকবে র্যান্ডম, যে মিসেস এক্স আর হচ্ছে মিস্টার ওয়াই, এই 2 জনই হচ্ছে মুখ বধির, কিন্তু তাদের মধ্যে বিয়ে হইলো, এবার তাদের বাচ্চারা সবাই স্বাভাবিক হয়ে গেল। এইটা উদ্দীপক থাকবে। এরপর তোমার প্রশ্নে বলবে যে উদ্দীপকের ঘটনাটা তুমি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তখন তুমি এটাকে এক্সপ্লেন করবা, এটাকে তখন তুমি লিখবা। কিভাবে লিখবা চলো দেখি। তাহলে তুমি প্যারেন্ট 1 দিয়ে শুরু করবা। প্যারেন্ট 1 এর জিনোটাইপ তুমি কিনি, প্রথমে ফিনোটাইপ কিনিবা। 2জনই মুখ বধির থাকবে, তো তুমি ফিনোটাইপ মুখ বধির দিয়ে শুরু করবা। মুখ বধির পুরুষ, মুখ বধির স্ত্রী। ওকে, আচ্ছা জিনোটাইপ কেমন হতে পারে?
জিনোটাইপ হবে, দেখো তুমি মুখ বধিরের জন্য ট্রেডমার্ক জিনোটাইপ হচ্ছে এরকম, এই যে মানে একটু বিশুদ্ধ নেওয়ার চেষ্টা করবা, এই দুটা সেম, এই দুটা সেম, এরকম ক্রসটা শুরুতে আমরা এরকম বিশুদ্ধ নিয়ে নিলাম। আরেকজন একটু ডিফারেন্ট যদি নাও তাহলে এরকম, এটাও কিন্তু মুখ বধির, কারণ এইখানেও কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় আছে, দ্বৈত অবস্থায় আছে। তো এইটা দিয়েই তুমি যদি ক্রসটা শুরু করো তাহলে তোমার হিসাবটা মিলবে। তুমি যদি বলো যে ভাই অন্যটা দিয়ে কেন শুরু করলাম না, আমাদের মেন্ডেলের যে সূত্রগুলো এইগুলোতে সাধারণত শুরুতে বিশুদ্ধ অবস্থা নিয়ে শুরু করে। এখন তুমি যদি এইটা নেও তাহলেও সে মুখ বধির। ধরো তুমি বড় হাতের ডি, ছোট হাতের ডি, ছোট হাতের ডি, ছোট হাতের ডি, সেও মুখ বধির, কিন্তু এটা ঠিক প্রপারলি বিশুদ্ধ হইলো না। এই দেখো এখানে একটা হেটেরোজাইগাস অবস্থা চলে আসছে, তাই আমরা এটা নিয়ে শুরু করি নাই, বুঝছো? প্রমাণের জন্য তুমি শুরুটা করবা এই দুইটা জিনোটাইপ দিয়ে। ওদের গ্যামেট কেমন হবে, এটা এইটা, ঠিক? যদি ক্রস হয় এদের মাঝখানে তাহলে F1 জেনারেশনে সবাই কেমন হয়ে যাচ্ছে দেখো, এখানে কিন্তু আর একটা প্রচ্ছন্ন জিন কিন্তু দ্বৈত অবস্থায় নাই, ইন্ডিভিজুয়ালি আছে, একটা একটা করে আছে, দ্বৈত অবস্থায় নেই, তাহলে সবাই কেমন হয়ে যাবে, স্বাভাবিক। তাহলে আমরা জানলাম যদি আমরা দুজন মুখ বধিরকে বিয়ে দেই, মোস্ট অফ দ্য কেসেস সবগুলো বাচ্চা কেমন হবে, স্বাভাবিক হবে, কিন্তু তাদের মাঝখানে মুখ বধিরতার জিনগুলো থেকে যাবে। তাদের পরবর্তী বংশধরে কেউ মুখ বধির হওয়ার সম্ভাবনা থাকলে থাকতেও পারে। এখন দেখো আরো একটা মুখ বধির আছে, চূড়ান্ত মুখ বধির, যে ধরো সে হচ্ছে একটা চূড়ান্ত মুখ বধির, সেও একটা চূড়ান্ত মুখ বধির, তাদের মধ্যে যদি ক্রস করাও তাহলে কি প্রথম বংশধরের বাচ্চাগুলো সবাই স্বাভাবিক হবে না? সব বাচ্চাও এখানে কি হবে বলো, এই জিনোটাইপ ধারেই হবে। কিন্তু এই যে জিনোটাইপটা দেখতেছো, এই জিনোটাইপটা পৃথিবীতে খুবই কম, খুব রেয়ারলি যে তুমি দুইটা এই খুবই কম জিনোটাইপধারী মানুষকে খুঁজে পাইছো, দুজনই মুখ বধির, তাদের মধ্যে ক্রস করাইছো, অনলি দেন তাদের বাচ্চাগুলা মুখ বধির হইতে পারে, যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই মোস্ট কমনলি দুজন মুখ বধিরকে বিয়ে করাইলে তাদের বাচ্চাগুলো আসলে স্বাভাবিক হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ, 16 জনের মধ্যে একজনের জিনোটাইপ এরকম হয়। 16 জন থেকে একজন পুরুষ খুঁজে বের করলা, আবার কোন 16 জন থেকে একজন স্ত্রী খুঁজে বের করলা, তাদের মধ্যে আবার ক্রস করালে, এইভাবে আসলে ব্যাপারগুলো কাজ করে না। সো এখন তুমি F1 জেনারেশন থেকে দুইজনকে বাবা মা বানাবা, ঠিক আছে? মানে P2 তে তোমার জিনোটাইপ কেমন হবে, এইটা। গ্যামেট কি পাবা বলো? গ্যামেটের ক্ষেত্রে বড় হাতের ডি ই, এটা একটা গ্যামেট, বড় হাতের ডি ছোট হাতের ই, এটা একটা গ্যামেট, ছোট হাতের ডি বড় হাতের ই একটা গ্যামেট, ছোট হাতের ডি ছোট হাতের ই একটা গ্যামেট। এই পাশেও সেম, এই চারটা গ্যামেট নিয়ে তুমি ক্রস চেকার বোর্ডটা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? এবং দেখে যেন চিনে ফেলতে পারো কোনটা মুখ বধির আর কোনটা স্বাভাবিক। তুমি হিসাব করলে দেখবা যে তাদের F2 জেনারেশনে, হ্যাঁ F2 জেনারেশনে তাদের কি হবে, 9 জন স্বাভাবিক হবে, 9 জন স্বাভাবিক, আর 7 জন হবে মুখ বধির। তুমি তাহলে বলতে পারো ভাই তাহলে কি লাভ হইলো, এই যে দুজন মুখ বধিরকে আমরা বিয়ে দিলাম, লাভ কি হইলো? F2 জেনারেশনে তো মুখ বধির চলে আসতেছে, বাট এইটা কি আসলে প্র্যাকটিক্যালি ঘটে? F1 জেনারেশনে যারা জন্ম নিয়েছিল তারা তো সবাই ভাই বোন, এই ভাই বোনের মধ্যে তো আর ক্রস হবে না, ভাই বোন তো আর বিয়ে করবে না, তাই না? তাহলে F2 জেনারেশনে যে মুখ বধির আসার কথা এটা নর্মালি হবে না। তুমি যদি F1 জেনারেশনের একজন নাও, বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ডি ছোট হাতের ই, আরেকজন স্বাভাবিক মানুষের সাথে তার বিয়ে হইলো, এই হচ্ছে স্বাভাবিক মানুষ, দেখো এখানে কখনোই কেউ মুখ বধির হবে না, বুঝছো? এখানে সব বাচ্চা স্বাভাবিক হবে। তাহলে এমন করে আসলে দেখা যাবে যে দুইজন মুখ বধিরের মধ্যে বিয়ে দিলে তাদের পরবর্তী প্রজন্মে মুখ বধির আসার সম্ভাবনা কমে যাবে। আমাদের F2 জেনারেশনে আসতেছে কারণ আমরা এই যে ভাই বোনের মধ্যে ক্রস করতেছি, তা মানুষের তো এই ব্যাপারটা ঘটে না, এটা উদ্ভিদে বা প্রাণীতে ঘটানো পসিবল, বুঝছো? ওকে, তাহলে এটা আমরা পারবো। ওকে, এবার পলিজিন নিয়ে একটা কথা বলি। পলিজিন মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এমন হলে এটাকে তুমি পলিজিন বলবা। এবং এই পলিজিনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে জানো? যেমন মানুষের গায়ের রং, তারপর ধরো উচ্চতা, হ্যাঁ, তারপর ধরো গাভীর দুধের রং, তারপর আমাদের চোখের রং, চুলের রং, বুঝতেছো? তারপর গমের রং, এইগুলা সব জিনিসপত্র কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? একাধিক জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়।
1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল, তাই না? সেই বছরই ডেভেনপোর্ট 1913-তে মানুষের গায়ের রঙের জন্য যে 2 জোড়া জিন দায়ী এটা আবিষ্কার করেন ডেভেনপোর্ট নামক একজন বিজ্ঞানী। বুঝছো? 2 জোড়া জিন দায়ী। মানুষের গায়ের রঙের উপর ভিত্তি করে আমরা তাদেরকে ভাগ করতে পারি কিরকম নামে? একটা হচ্ছে নিগ্রো, মানে যারা অনেক বেশি কালো হবে, যাদের গায়ে অনেক বেশি মেলানিন থাকবে। একটা হচ্ছে মিউলেটো, ঠিক আছে? মিউলেটো হচ্ছে মাঝামাঝি। আচ্ছা, আরেকটা হচ্ছে শ্বেতাঙ্গ। ওকে, নিগ্রোদের ক্ষেত্রে 2 জোড়া জিন কেমন হবে জানো? এই দেখো 2 জোড়া জিন আছে এবং দুইটাই প্রকট অবস্থায় আছে। প্রকট অবস্থায় থাকার দরুন তারা অনেক বেশি মেলানিন তৈরি করবে, তারা অনেক বেশি কালো হবে। অপরদিকে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে 2 জোড়া জিনই কি থাকবে? প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, ঠিক আছে? মানে তাদের মেলানিন তৈরি হবে না এবং তারা ফর্সা, ধবধবে ফর্সা থাকবে। মিউলেটের ক্ষেত্রে যেটা হবে, মিউলেটের ক্ষেত্রে 4টা জিনের মধ্যে যে কোনো 2টা প্রকট থাকবে, যে কোনো 2টা প্রচ্ছন্ন থাকবে, কাইন্ড অফ এরকম। দেখো 2টা প্রকট আছে, অথবা মনে করো এরকম 2টা প্রকট আছে। কে প্রকট এটা চিন্তা করতে হবে না, 4টা জিনের মধ্যে 2টা যদি প্রকট থাকে তাহলে সে মিউলেটো হবে। মিউলেটো মানে হচ্ছে ধরো শ্যামলা আর কি, ঠিক আছে? আচ্ছা, একদম ফর্সাও না, একদম কালোও না, আমাদের এশিয়ান যারা আছে ওরা ধরো। আর মিউলেটো থেকে আরেকটু কালো, ওদের জিনোটাইপ কেমন হবে? হ্যাঁ, মিউলেটো থেকে একটু কালো, নিগ্রো থেকে আরেকটু ফর্সা। ওদের জিনোটাইপে তুমি দেখবা যে 3টা প্রকট জিন আছে, কাইন্ড অফ এরকম। অথবা এরকম, দেখো 3টা করে কিন্তু প্রকট জিন, দেখতেছো? তখন তারা এই দুটার মাঝামাঝি হবে। আর যদি একটা প্রকট জিন থাকে তাহলে তারা মিউলেটো থেকে আরো ফর্সা, শ্বেতাঙ্গ থেকে একটু কালো, এরকম হবে। বুঝতেছো? বুঝছো ব্যাপারটা? এই 5 রকমের রেইস বা গায়ের রং তুমি দেখতে পাও মানুষের ক্ষেত্রে, কিন্তু এটা 2 জোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, সুতরাং এটা একটা পলিজিনের এক্সাম্পল। এখানে তুমি যদি চেকার বোর্ডের মাধ্যমে একজন নিগ্রো এবং একজন শ্বেতাঙ্গকে বিয়ে দিয়ে তাদের F2 জেনারেশন পর্যন্ত যদি আসো, হ্যাঁ, তাহলে এখানে যে ফিনোটাইপিক অনুপাতটা দেখবা সেটা হবে 1:4:6:4:1। দেখো এখানেও কিন্তু 16ই হয়েছে, বুঝছো? এটা হচ্ছে পলিজিনের অনুপাত, একটু জেনে রাখতে হবে। এবং পলিজিনের ক্রসিংটাও তুমি একটু দেখতে পারো। ওকে, তাহলে পলিজিন শেষ। আসলে লিঙ্গ নির্ধারণ নীতি, লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে 2টা কমন উপায় আছে। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যেন মানুষের ক্ষেত্রে ফিমেইলে এইটা থাকে, মেইলের ক্ষেত্রে এটা থাকে, তাই না? অপরদিকে মানুষ ছাড়া ধরো আমরা যদি ঘাস ফড়িং এর কথা বলি, ঘাস ফড়িং, প্রজাপতি, তেলাপোকা, এইগুলোর ক্ষেত্রে যেটা হয়, ফিমেইলে 2টা সেক্স ক্রোমোজোম থাকে, বাট মেইলের ক্ষেত্রে একটা সেক্স ক্রোমোজোম থাকে। এর মানে কি, ফিমেইলে এক্স আছে, এক্স আছে, এই হচ্ছে তোমার এক্স এক্স, আর মেইলের ক্ষেত্রে জাস্ট একটা এক্স আছে, আরেকটা হচ্ছে জিরো। জিরো মানে কি, কিছু নাই। এই ও ও মানে হচ্ছে কিছু নাই। তার মানে তুমি যদি ঘাস ফড়িং এ কয়টা ক্রোমোজোম আছে আমার আপাতত মাথায় নাই, ধরলাম ধরো ঘাস ফড়িং এ 20টা ক্রোমোজোম আছে, হ্যাঁ, তাহলে ফিমেলের ক্ষেত্রে তুমি পাবা 20টা, মেইলের ক্ষেত্রে কয়টা পাবা? 19টা, কারণ মেইলে একটা ক্রোমোজোম কম, একটা সেক্স ক্রোমোজোম কম। আমাদের দেহে কিন্তু এরকম না, আমাদের মেইলেও 46টা, ফিমেলেও 46টা। কারণ কি? কারণ আমাদের ফিমেলের ক্ষেত্রে 2টা এক্স ক্রোমোজোম, এই ধরো 2টা এক্স ক্রোমোজোম, আর মেইলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে ওয়াই। ওয়াইটা কিন্তু ছোট, এক্স এর থেকে 3 গুণ ছোট এই ওয়াই। এবং ওয়াই দিয়ে নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম, এটা বোধহয় তোমরা পারো, তাই না? এক্স 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 ওয়াই শুধু কাদের দেখা যাচ্ছে? আমাদের শুধু না, আমাদের ছাড়াও এটা কার কার দেখা যাচ্ছে বলো? 2টা উদ্ভিদ আছে, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তেলাকুচা আর একটা হচ্ছে গাজা। তোমরা তেলা পোকা মনে করো, তেলা পোকা না, তাহলে এটা দেখা যাচ্ছে হচ্ছে মানুষ। ড্রসোফিলা, ড্রসোফিলা হচ্ছে মাছি, ফলের মাছি, ড্রসোফিলা। তারপর হচ্ছে তেলাকুচা, তেলাকুচা হচ্ছে একটা লতানো উদ্ভিদ, তেলা পোকা না কিন্তু। গাজা,
যেটা মানুষ সেবন করে, এটাও একটা উদ্ভিদ, এটারও পুরুষ আর স্ত্রী আছে, বুঝছো? তো এগুলো লাগবে। এখানে একটা উদ্ভিদ আছে, এটা হচ্ছে ডায়োস্কোরিয়া। এই এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট লিঙ্গ নির্ধারণ নীতি থেকে, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোমের সমস্যার জন্য তোমার কোনো রোগ হলে এটাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলে। এখন পর্যন্ত 60টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের সন্ধান আমরা পাইছি, বুঝছো? তো এখানে কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কথা লেখা আছে, আমরা এক্সাম্পল গুলো পড়ে ফেলি, চলো। একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, লাল আর সবুজ সঙ্গে পার্থক্য বুঝবে না, সিম্পল। হিমোফিলিয়াতে যেটা হবে, রক্ত জমাট বাঁধবে না, কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ হবে কিন্তু রক্তটা জমাট বাঁধবে না, মানে ওইখানে একটু আঘাতে আবার রক্ত পড়বে, বুঝছো? আমাদের কোথাও রক্তপাত হইলে ওইখানে একটা ফাইব্রিন জালক তৈরি হয়ে জায়গাটাকে ব্লক করে দেয়। যার হিমোফিলিয়া, তার ওই ফাইব্রিন জালক তৈরি হয় না, বুঝছো? ক্ষতটা সারে না। মাসকুলার ডিস্ট্রফি, এখানে পেশিগুলো ক্ষতিগ্রস্ত থাকবে, রাত কানা কি তোমরা বুঝো, রাতে দেখতে পাবে না। ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস দুই রকমের হয়, একটা ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস। তুমি জেনে রাখবা ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়, এডিএইচ এর অভাবে, একটা হরমোন যার নাম এডিএইচ, এটার অভাব হইলে ইনসিপিটাস হয়। আর যদি ইনসুলিনের অভাব হয়, ইনসুলিন এটার অভাব হইলে হবে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এবং এই ডায়াবেটিস মেলাইটাসের আবার দুইটা ভাগ আছে, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হয় বাচ্চাদের, টাইপ 2 হয় বুড়োদের। আমাদের বাবা মার বা দাদা দাদির যেটা আছে এটা টাইপ 2, আর বাচ্চাদের হলে এটা টাইপ 1। এই হচ্ছে ডায়াবেটিসের ব্যাপার। তো ডায়াবেটিস ইনসিপিটাস এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, এখানে কি হয়, ধরো এক্স ক্রোমোজোম এটা ছিল, এক্স ক্রোমোজোমের একটা মাথা গেছে ভেঙে, এই মাথা ভেঙে গেছে, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। তো এই ভঙ্গুর এক্স ক্রোমোজোম যদি চলে যায়, কিছু জিন মিসিং হয়ে যাবে না? জিনগুলো মিসিং হইলে তার মধ্যে দেখা যাবে অটিজম, বুঝছো? মানসিক ভারসাম্য থাকবে না। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে বেশি, আর ট্রাইকোম মানে লোম। সারা গায়ে অনেক বেশি লোম থাকলে, ধরো ফেইসে সব জায়গায় তো লোম থাকবে না, কপালে তো লোম থাকবে না, কিন্তু হাইপার ট্রাইকোসিস হলে সব জায়গায় লোম থাকবে। এগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকল মানে হচ্ছে শুক্রাশয়, এই শুক্রাশয় শুকিয়ে গিয়ে 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 বিলুপ্ত হয়ে গেল। শুক্রাশয় শুকায় গেলে টেস্টোস্টেরন শুকায় যাবে, টেস্টোস্টেরন শুকায় গেলে তার মধ্যে পুরুষের বৈশিষ্ট্যগুলো হারায় যাবে, স্ত্রীর বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, তখন এই ঘটনাকে তুমি টেস্টিকুলার ফেমিনাইজেশন বলবা। বুঝতেছো? অনেকেই ক্লাস করতেছো, ভেরি গুড। আসো, আমরা কিন্তু জেনেটিক্স অংশটার প্রায় শেষ দিকে আছি, এরপর আমাদের জাস্ট ব্লাড গ্রুপিং আর বিবর্তন থাকবে, ইনশাল্লাহ আমরা দ্রুতই শেষ করতে পারবো। বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে, তাই তোমাদের এটা জানতে হবে। আমাদের দেশে তা বর্ণান্ধতার পরিমাণটা মানে আছে, ছেলেদের মধ্যে এটা বেশি, কারণ সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো ছেলেদের বেশি হয়। এর পেছনে কারণও তোমরা জানবা, যে ছেলেদের আসলে বেসিকলি একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হলে সে আক্রান্ত হয়ে যায়, বাট ফিমেলের ক্ষেত্রে দুইটার মধ্যে একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হলে সে বাহক হয়, তাই না? সে নিজে আক্রান্ত হয় না। ওকে, আমরা দেখি তাইলে। পুরুষে আমরা 3 ধরনের জিনোটাইপ পাবো, ঠিক আছে? পুরুষ, আর স্ত্রীতে হচ্ছে 3 ধরনের। পুরুষে পাবো হচ্ছে ধরো এক্স বড় হাতের সি ওয়াই, আর পুরুষে 2 ধরনের, এক্স ছোট হাতের সি ওয়াই। তাহলে এ হচ্ছে স্বাভাবিক, আর হ্যাঁ হচ্ছে স্বাভাবিক, আর হচ্ছে আক্রান্ত বা বর্ণান্ধ। স্ত্রীর ক্ষেত্রে আমরা 3 রকমের পাবো, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, ঠিক আছে? দুইটাই এখানে স্বাভাবিক জিন। এক্স বড় হাতের সি মানে সে রং তৈরি করতে পারবে, তার চোখ রং দেখতে পারবে, তাহলে সে স্বাভাবিক। এক্স বড় হাতের সি, এক্স ছোট হাতের সি, এই বেটি হচ্ছে বাহক। এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি, তখন সে হচ্ছে আক্রান্ত। এটা শুধুমাত্র বর্ণান্ধতার ক্ষেত্রে না, হিমোফিলিয়ার ক্ষেত্রে একইভাবে কাজ করে। পুরুষের মাঝখানে কোনো বাহক টাহক নাই, ছেলেদের মাঝখানে কোনো লুকোচুরি নাই, হ্যাঁ হইলে প্রকাশ করবে, না হইলে তো নাই। কিন্তু মেয়েরা দেখো এখানে কিন্তু বাহক হিসেবে পরবর্তী বংশধরে দিয়ে দিতে পারে। তো এই হিমোফিলিয়ার কেসটাতে বা বর্ণান্ধতার কেসটাতে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে যে বাবা কেমন বা মা কেমন, তাদের মধ্যে ক্রস করাইতে হবে। যেমন ধরো আমি যদি তোমার বইয়ের মতো করে চিন্তা করি, তোমার বইতে ধরো এটা মোস্ট কমনলি থাকতে পারে যে একজন বর্ণান্ধ পুরুষ এবং একজন স্বাভাবিক মহিলার মধ্যে ক্রস করে দেখাও, তাদের নাতিপুতি কেমন হবে। তাহলে চলো আমরা এই ক্রসিংটা শুরু করি। তাহলে আমরা প্রথমেই এই একটা করলে হিমোফিলিয়াও হয়ে যাবে, ঠিক আছে? হিমোফিলিয়ার ক্ষেত্রে খালি সি এর জায়গায় বড় হাতের এইচ দিবা, দ্যাটস ইট। ওইটা আর কিন্তু তোমার করে দেখাবো না, তাই এটা মনোযোগ দিয়ে দেখো। তাহলে প্যারেন্ট 1 হিসেবে আমি তাদের ফিনোটাইপে কি নিচ্ছি বলো? ফিনোটাইপে নিচ্ছি হচ্ছে
বর্ণান্ধ পুরুষ, ধরো আমার উদ্দীপকে দিয়ে দিচ্ছে যে একজন বর্ণান্ধ পুরুষ, হ্যাঁ। আর হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক দিব না বাহক দিব, স্বাভাবিক বাহক, আর দিলাম ধরো বাহক, বাহক একজন ফিমেল। তোমার বইতে ধরো উদ্দীপক এটাই আসছে যে একজন বাহকের সাথে একজন বর্ণান্ধ পুরুষের ক্রস করাইতে বলছে। তাহলে জিনোটাইপ লিখি চলো। জিনোটাইপ তোমরা বলো, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কি হবে? এইটা এক্স ছোট হাতের সি ওয়াই, হ্যাঁ। বাহক মহিলারটা কি হবে? এক্স বড় হাতের সি এক্স ছোট হাতের সি, তাই না? ওদের গ্যামেট কেমন হবে চলো দেখি। এক্স ছোট হাতের সি একটা, ওয়াই একটাতে, এখানে এক্স বড় হাতের সি একটাতে, এক্স ছোট হাতের সি একটাতে, ক্রস করাই চলো। এক্স বড় হাতের সি এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি এক্স ছোট হাতের সি, তাই না? আচ্ছা, এক্স বড় হাতের সি ওয়াই, এক্স ছোট হাতের সি ওয়াই। তাহলে দুইটা ছেলে দুইটা মেয়ের মধ্যে কাদের কেমন হওয়ার সম্ভাবনা আছে দেখো। এটা কি হবে বলো? ও হবে বাহক, ও হবে বর্ণান্ধ, ও হবে স্বাভাবিক, আর ও হবে হচ্ছে বর্ণান্ধ। তার মানে তুমি যদি স্বাভাবিক মানে স্বাভাবিক না বলে বাহক বলি, ঠিক আছে? বাহক একজন ফিমেল এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে ক্রস করাইলে তাদের সন্তানদের 50% বর্ণান্ধ হবে, তাই না? আর 50% হচ্ছে স্বাভাবিক হবে। এই বাহককে আমরা স্বাভাবিক হিসেবেই ধরবো, ঠিক আছে? এখানে প্রশ্ন অবজেক্টিভ এইভাবে আসে। অবজেক্টিভে ধরা আসলো যে একজন বর্ণান্ধ পুরুষ এবং বাহক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তানের কত পার্সেন্ট স্বাভাবিক হবে, তাদের সন্তানদের কত পার্সেন্ট স্বাভাবিক হবে। তো স্বাভাবিক বললে তুমি বলবা যে তাদের 50% স্বাভাবিক হবে, ঠিক আছে? অর্ধেক, 4 জন 2 জন বললে কত পার্সেন্ট বাহক হবে? মনে করো বাহক বলছে, তাদের সন্তানদের কত পার্সেন্ট বাহক হবে? 4 জনের মধ্যে একজন বাহক, তখন বাহককে বাহক হিসেবে বিবেচনা করবা 25%। সন্তানদের মধ্যে বাহক কত পার্সেন্ট? 25%। এবার প্রশ্নটা একটু ডিফারেন্ট ভাবে দিলাম যে তাদের মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বাহক হবে? তাদের মেয়েদের মধ্যে বাহক হবে কত পার্সেন্ট? মেয়ে তো দুইটার মধ্যে একজন বাহক, তখন উত্তর হবে 50%। খেয়াল করবা প্রশ্নটা কি সন্তানদের মধ্যে বলছে না ছেলে মেয়ের মধ্যে বলছে, সেই অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ ম্যাটার করবে। আর এটা কিন্তু আমরা যে সম্ভাব্যতা বের করছি, যেমন ধরো একটা মানুষের যদি 2টা বাচ্চা থাকে তাহলে তার সম্ভাব্যতা হচ্ছে একটা ছেলে হয় একটা মেয়ে হয়, কিন্তু সবসময় কি এই সম্ভাব্যতা মানে? সবসময় কি একটা ছেলে একটা মেয়ে হয়? 2টা ছেলে হয় 2টা মেয়ে হয়, তাই না? তো এইগুলো হচ্ছে আমাদের গাণিতিক হিসাব। সবসময় যে 4টা বাচ্চাই হবে আর 4টা বাচ্চার মধ্যে একজন স্বাভাবিক দেখবে একজন বর্ণান্ধ দেখবে এরকম না, এটা হচ্ছে সম্ভাব্যতা। এরকম হতে পারে, বাট তাদের মধ্যে বিয়ে দিচ্ছ, তাদের ধরো 2টা ছেলে হয়েছে, 2টাই স্বাভাবিক হয়েছে, এটা হইতে পারে, বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, বইয়ে স্বাভাবিক মহিলা কিন্তু উদ্দীপকে স্বাভাবিক নাও থাকতে পারে। উদ্দীপকে ধরো একবারই দিয়ে দিল যে বাহক মহিলার সাথে বিয়ে দিচ্ছ, তাদের সন্তানদের কেমন হবে? উদ্দীপকে যেটা থাকে সেটা দিয়ে তুমি যেন ক্রস করতে পারো এবং কি হয় সেটা যেন লিখে আসতে পারো, তাহলে পারবো ব্যাপারটা। বর্ণান্ধতা, এই তো বর্ণান্ধতার হিসেবটা। একটা টেস্ট আছে বুঝছো, এটাকে বলে ইশিহারা টেস্ট। তোমরা মেডিকেলে যদি পড়ো, মেডিকেলে চান্স পেয়ে গেছো ভর্তি হওয়ার দিন, এটা তোমার একটু টেস্ট করা হবে। ভয়ের কিছু নাই, জাস্ট তোমার দেখবে যে তুমি এটা পারো কিনা। ইশিহারা টেস্টটা তুমি বর্ণান্ধ কিনা, বর্ণান্ধ হইলে তোমার সার্জন হইতে ঝামেলা আছে, বুঝছো? ওকে, হিমোফিলিয়া নিয়ে কথা বলি। হিমোফিলিয়াকে বলা হয় রাজকীয় রোগ। কেন রাজকীয় রোগ বলা হয়? কারণ আমেরিকার যে রাজকীয় পরিবার, এলিজাবেথ, রানী এলিজাবেথের সন্তান অ্যালিস এবং বিয়াত্রিস, এরা হচ্ছে হিমোফিলিয়ার বাহক ছিল, অ্যালিস এবং বিয়াত্রিস। তাহলে ভাই বাহক থাকলে আমি বুঝছি কেমনে ও বাহক? কারণ ওদের সন্তানদের মধ্যে আমরা দেখছি অনেকে হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে। তো হিমোফিলিয়া যেহেতু সন্তানরা আক্রান্ত হচ্ছে, তার মানে কে বাহক? মা বাহক, বাবা তো বাহক না, বাবা তো বাহক হতে পারে না, বুঝছো? এটার জন্য এটাকে রাজকীয় রোগ বলে। এবং হিমোফিলিয়া কিন্তু 16 বছরের মধ্যে হিমোফিলিক পেশেন্ট মারা যায়। কিভাবে ধরা পড়ে হিমোফিলিয়া জানো? ফিমেলের ক্ষেত্রে প্রথম যখন মেনস্ট্রুয়েশন হয়, মাসিক হয়, তখন দেখা যায় যে এই ব্লিডিং ফেজ আর থামতেছেই না, রক্ত যাচ্ছে তো যাচ্ছে, এভাবে ধরা পড়ে। বা ছেলেদের ক্ষেত্রে দাঁত পড়ছে, দাঁতের ওই জায়গা থেকে একটু খাইলেই খালি রক্ত পড়ে,
এইভাবে ধরা পড়ে। আবার ছেলেদের মুসলমানের ক্ষেত্রে ধরা পড়ে, মুসলমানি করছে এরপর আর রক্ত বন্ধ করতে পারে না, ওই জায়গা দিয়ে খালি রক্ত পড়ে, বুঝছো? এইভাবে হিমোফিলিয়াটা প্রথম ধরা পড়ে। এবং হিমোফিলিয়া 2 রকমের আছে। একটা হচ্ছে হিমোফিলিয়াতে কি হচ্ছে, রক্ত জমাট বাঁধতেছে না। তুমি জানো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা? 13টা, তাই না? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হচ্ছে 13টা। এই 13টার মধ্যে 8 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 8 নাম্বার ফ্যাক্টরের নাম কি বলো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। আর 9 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, যার আরেক নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর, বুঝছো? আর এটাকে অনেকে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্টও বলে। না, এটাকে কি বলে জানো? হ্যাঁ, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এই নামেও রাখতে পারো 9 নাম্বার ফ্যাক্টরকে। এখন দেখো, যদি তোমার 8 নাম্বার ফ্যাক্টরটা থাকে, এটা একটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, মানে এটা থাকলে তোমার হিমোফিলিয়া হবে না, কিন্তু এটা নাই, তাহলে তোমার হয়ে যাবে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ, যেটাকে আমরা ক্লাসিক হিমোফিলিয়া বলি। কি বলি বলো? ক্লাসিক হিমোফিলিয়া। আর যদি 9 নাম্বার না থাকে, তাহলে এটাকে আমরা হিমোফিলিয়া বি বলতে পারি, অথবা এটাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়। ঠিক আছে, ক্রিসমাস হিমোফিলিয়া নামেও ডাকা হয়। ওকে, এই 2 রকমের হতে পারে। এই ফ্যাক্টরগুলো তোমার দেহে তৈরি হচ্ছে না, তাই রক্ত জমাট বাঁধতেছে না। তখন আমাদের কি করতে হয়? বাইরে থেকে এই ফ্যাক্টরগুলোকে শরীরে দিতে হয়। এইভাবে ফ্যাক্টর দিয়ে দিয়ে বেঁচে থাকতে হয়, তো বেশি দিন বাঁচে না এইভাবে। ওকে, এলিজাবেথ বলছি, ভিক্টোরিয়ার 2 কন্যা। এলিজাবেথ না, ভিক্টোরিয়ার 2 কন্যা, সরি। আচ্ছা, আমরা এখন কোথায় যাব বলো? এটার ক্ষেত্রে ধরো আমি 2টা সিনারিও দিয়ে দিই, একটু প্র্যাকটিস করি চলো। তো আমি ধরো ফিনোটাইপ হিসেবে দিলাম তোমাকে যে স্বাভাবিক পুরুষ, ঠিক আছে, আর বাহক মহিলা, তাদের মধ্যে আমরা ক্রস করব। তাহলে তার জিনোটাইপ কেমন হবে? স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কেমন হবে বলো? এক্স বড় হাতের এইচ ওয়াই, ঠিক আছে। বাহক মহিলার ক্ষেত্রে কি হবে? এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। এই ছোট হাতের এইচ যেটা, সেটাই হচ্ছে তোমার হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। তুমি বলতে পারো ভাই এটাকে কেন ছোট হাতের এইচ দিচ্ছি? কারণ তোমাকে মনে রাখতে হবে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম দিয়ে হয়, মানে প্রচ্ছন্ন জিন দিয়ে হয়। এই জিনটা কিন্তু এখানে প্রচ্ছন্ন, এটা কিন্তু প্রকট, এটা বুঝতেছো কিনা? যদি এটা প্রকট হইতো তাহলে সে স্বাভাবিক হইতে পারতো না, সে হিমোফিলিয়া আক্রান্ত হইতো। এটা প্রচ্ছন্ন বলে সে বাহক হইছে, এটা প্রকট বলে সে স্বাভাবিক হইতে পারছে, বুঝছো? কিন্তু পুরুষে কিন্তু দেখো একটা জিন আছে, জাস্ট এটা যদি স্বাভাবিক জিন হয় স্বাভাবিক থাকবে, এটা যদি বাহক হয় হিমোফিলিক জিন হয় তাহলে সে হিমোফিলিয়া হয়ে যাবে। এই জন্যই পুরুষের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পরিমাণ বেশি, পুরুষে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে গ্যামেট কি পাবো বলো? এখানে অনেক গল্প আছে, অনেক গল্প করে পড়ানো যায়, বাট আমাদের হাতে সময় কম, শেষ মুহূর্তে বেশি গল্পর দিকে আমরা যাচ্ছি না। একাডেমিক ক্লাসগুলোতে এগুলো অনেক গল্প করে পড়াই, বাট আই হোপ তোমরা এগুলো ধরতে পারতেছো। এবার চলো এদের মধ্যে ক্রস করি। মেয়ে 2টা কেমন হবে দেখে ফেলি। এটা একটা স্বাভাবিক মেয়ে, তাই না? কিন্তু এইটা একটা বাহক মেয়ে, রাইট? এই ছেলেটা একটা স্বাভাবিক ছেলে, বাট এই ছেলেটা একটা বাহক ছেলে, সরি বাহক তো না, আক্রান্ত, হিমোফিলিক, তাই না? তাহলে দেখো তো, তার 4টা সন্তানের মধ্যে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কতজন? 1জন, মানে 25% সন্তান হিমোফিলিক হবে। আর পুত্র সন্তানের কত পার্সেন্ট হিমোফিলিক হবে? 50%, কারণ পুত্র তো 2টার মধ্যে একটা হিমোফিলিক। বুঝা গেল ব্যাপারটা? আমাকে জাস্ট বলো তো, তুমি একটু এখন এখানে তোমরা যে সাবজেক্ট ম্যাপিং এর কথা বলতেছো না, তুমি একটু এটার ম্যাপিং করো, যে এটা কোত্থেকে আসছে, এই জিন ম্যাপিং করো। এই এক্স ছোট হাতের এইচ, এটা কার কাছ থেকে আসছে বলো তো? এখান থেকে আসছে না? এটা কার? এটা মায়ের না? তাহলে এই বাহক মহিলার এই জিনটা কাকে হিমোফিলিক বানাই দিচ্ছে? ছেলেকে হিমোফিলিক বানাই দিচ্ছে। তাহলে আমরা জানলাম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো মা থেকে যায় ছেলেতে, ছেলে থেকে আবার ছেলের যে মেয়ে হবে পরবর্তীতে তার কাছে, আবার বাবা থেকে যাবে মেয়েতে, মেয়ে থেকে ওই মেয়ের ছেলেতে, মানে নানা থেকে নাতিতে যায়, বুঝছো? এইভাবে যাওয়ার জন্য এটাকে আমরা বলি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। একবার ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, মেয়ে থেকে ছেলে, এরকম করে যাওয়ার জন্য এটাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। আই হোপ এটা দিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা। আমাদের 2টা টপিক বাকি, এবিও ব্লাড গ্রুপিং এবং আরেকটা টপিক হচ্ছে বিবর্তন। দ্রুত পড়ে ফেলি।
এবিও ব্লাড গ্রুপিং কার্ল ল্যান্ডস্টেইনার এটাকে আবিষ্কার করেন। এবং তুমি দেখো এবিও ব্লাড গ্রুপের মধ্যে 4টা গ্রুপ আছে, এ বি এবি আর ও। যাদের এ আছে মানে তাদের অ্যান্টিজেন কি আছে এ, আর অ্যান্টিবডি থাকবে তার অপোজিটটা। এই অ্যান্টিবডি কেন থাকতে পারবে না? যদি থাকে তাহলে তাদের মধ্যে রিঅ্যাকশন হবে, এবং রিঅ্যাকশন হইলে সে বাঁচবে না। বুঝছো? তো ব্লাড গ্রুপিংটা আমরা করছি হচ্ছে অ্যান্টিজেনের নাম অনুসারে। তো এই ছকটা একটু ভালো মতনে দেখবা। কার কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই হচ্ছে ও, তাই ওকে 0 দিছি। কোনো অ্যান্টিজেন নাই, যার কোনো অ্যান্টিজেন নেই তার 2টা অ্যান্টিবডি থাকতে পারবে। কিন্তু এবি এটার মধ্যে 2টা অ্যান্টিজেনই আছে, তুমি যে কোনো অ্যান্টিবডি দিলে তার সাথে রিঅ্যাকশন হয়ে যাবে। তার থেকে বেটার কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, তাহলে এই ছকটা একটু দেখবো। এবং আরেকটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। ওই আমরা কিন্তু ব্লাড গ্রুপ বলার সময় ধরো আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তো পজিটিভ শব্দটা বলতেছি না, এই পজিটিভটা কোত্থেকে আসছে? এটা আরএইচ ব্লাড গ্রুপ থেকে আসছে। আচ্ছা, ব্লাড গ্রুপের জিনোটাইপটা তোমাকে একটু করে শিখাই দেই জাস্ট, যদি কোনো সময় ক্রস দেয় তুমি যেন পারো। এ ব্লাড গ্রুপ যার, তার জিনোটাইপ হতে পারে এরকম এল এ এল এ। ও সবসময় বিশুদ্ধ। এল মানে হচ্ছে ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার এই ব্লাড গ্রুপিং আবিষ্কার করছিল বলে এটার জিনকে আমরা এল দিয়ে মার্ক করি। বি ব্লাড গ্রুপের জন্য জিনোটাইপ হবে হচ্ছে এল বি এল বি। ঠিক আছে, এটা বিশুদ্ধ। আচ্ছা এটা সংকর হইতে পারবে, সংকর হইলে এল এ এল ও। আমরা কিন্তু জানি না তোমার এ ব্লাড গ্রুপ হইলে এটা কি বিশুদ্ধ এ ব্লাড গ্রুপ নাকি সংকর। একই ক্ষেত্রে বি এর ক্ষেত্রেও এরকম হতে পারে। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে ব্লাড গ্রুপ এরকম হইতে হবে। আর এ বির ক্ষেত্রে ব্লাড গ্রুপ যদি জিনোটাইপ কেমন হবে? এল এ এল বি। তাহলে খেয়াল করো এখানে কিন্তু প্রকট জিন কোনগুলো? এল এ এটা প্রকট, এল বি এরা প্রকট। কার উপর প্রকট বলো? এল ওর উপর কিন্তু এটা প্রকট। ব্যাপারটা বুঝছো? তাহলে আমি যদি তোমাকে বলি যে একজন এ বি ব্লাড গ্রুপের সাথে একজন বিশুদ্ধ বা একজন সংকর বি ব্লাড গ্রুপ, সংকর বি ব্লাড গ্রুপের মধ্যে ক্রস করলে কি হবে? তাহলে এ বির জিনোটাইপ এল এ এল বি, সংকর বি মানে তার জিনোটাইপ হবে এল বি এল ও। এবার ক্রস করায় তুমি দেখবা এর সাথে এইটা, সাথে এইটা, তাহলে সন্তানরা কেমন হয়? এটা হবে এল এ এল বি, এটা হবে এল এ এল ও, এটা হবে এল বি এল বি, এটা এল বি এল ও। তাহলে ওর ব্লাড গ্রুপ হবে এ বি, ওর ব্লাড গ্রুপ হবে এ, এটা বি, এটা বি। তোমার প্রশ্ন দিলে এরকম যে একজন এ বি ব্লাড গ্রুপের সাথে একজন সংকর বি ব্লাড গ্রুপের বিয়ে হলে তাদের সন্তানদের ও ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 0%। পারবা না এই ক্রসিংটা? বলো পারবো আশা করি। আচ্ছা, তো আরএইচ ফ্যাক্টর এটা রেসাস বার্নারের নাম থেকে আসছে। রেসাস বার্নার সাইন্টিফিক নেমটা একটু পড়বা। এটার নাম হচ্ছে ম্যাকাকা মুলাটা। ঠিক আছে, ম্যাকাকা মুলাটা, মুলাটা। আচ্ছা, তো এই বানরের গায়ে প্রথমে এই ফ্যাক্টরটা খুঁজে পাওয়া গেছে। এটা যদি বানরের মতো তোমার দেহে থাকে তাহলে তুমি হচ্ছে আরএইচ পজিটিভ, না থাকলে তুমি নেগেটিভ। পৃথিবীর অধিকাংশ মানুষই আরএইচ পজিটিভ। আমাদের দেশে মোটামুটি 97 থেকে 98% মানুষ আরএইচ পজিটিভ। এই জন্যই নেগেটিভ ব্লাড গ্রুপের অনেক বেশি হাহাকার। নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া যায় না, এবং নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষ পজিটিভের কাছ থেকে রক্ত নিতে পারে না। যদিও যেমন ধরো আমি ও পজিটিভ, হ্যাঁ, আমি কিন্তু চাইলে ও নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারবো, ও নেগেটিভ আমারটা নিতে পারবে না। বুঝছো? এই জন্য নেগেটিভ রক্তের জন্য এত হাহাকার। তোমরা জানো কিনা যে সার্বজনীন দাতাকে, সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা কিন্তু ও নেগেটিভ সবাইরে দিতে পারবে, আর সার্বজনীন গ্রহীতা এ বি পজিটিভ সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আরএইচ ফ্যাক্টরের জন্য 2 রকমের জটিলতা দেখা যায়। একটা হচ্ছে রক্ত সঞ্চালনজনিত জটিলতা, যেটা সিকিউর জন্য একটু কম ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে গর্ভধারণজনিত জটিলতা। এটা একটু বুঝে নেই চলো। এখানে যে রোগটা হচ্ছে এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটার নাম কি বলো? এরিথ্রোব্লাস্টোসিস, ব্লাস্টোসিস ফিটালিস। বাচ্চার এই রোগটা হচ্ছে। তো এটা থেকে পরীক্ষায় সিকিউ আসতে পারে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, এটা সিকিউর জন্য একটা পড়বা। কি হয় এখানে? আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপের থেকে, মানে ধরো দুজনের বিয়ে হইলো, বাবা আর মা, কোথায় লিখবো আমরা? এখানে বাবা বা মা, যে কেউ একজন হচ্ছে এখানে পজিটিভ, তাহলে বাচ্চা কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, দুইজনের মধ্যে যে কেউ একজন পজিটিভ হইলে বাচ্চার পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ধরলাম মায়ের ব্লাড গ্রুপ এখানে নেগেটিভ, বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে বাচ্চা কি হবে বলো? বাচ্চা হবে পজিটিভ। এবার এই ক্ষেত্রে মায়ের দেহে কি ধরনের পরিবর্তন ঘটবে চট করে আমার সাথে বুঝে নাও। দেখো, এই মায়ের দেহ, বাচ্চা কি নেগেটিভ না, বাচ্চা হচ্ছে পজিটিভ, সরি,
মায়ের দেহ কি নেগেটিভ। আচ্ছা, তাহলে বাচ্চার দেহে কিন্তু RH অ্যান্টিজেন আছে, মায়ের দেহে কোনো অ্যান্টিজেন নাই। মায়ের জন্য এই RH অ্যান্টিজেনটা হচ্ছে একটা ফরেন অ্যান্টিজেন, মানে একটা বাইরের জিনিস, একটা জীবাণুর মতো জিনিস। কিন্তু নর্মালি বাচ্চার রক্তের সাথে মায়ের রক্ত মিশে না। এই অমরার মধ্য দিয়ে, এই যে এই নাভির সাথে যে একটা নালী লাগানো থাকে আম্বিলিকাল কর্ড, এটার মধ্য দিয়ে বাচ্চার সাথে মায়ের কানেকশন মেনটেন হয়, কিন্তু রক্ত দুইটা মিশে না, রক্ত দুইটা সেপারেট থাকে, মিক্স আপ হয় না। কিন্তু বাচ্চা যখন ডেলিভার্ড হবে তখন আসলে এই অমরা যখন ছুটায় আসে, ওই সময় একটু মায়ের রক্ত বাচ্চার রক্ত মিক্স হয়ে যায় আসলে ডেলিভারির সময়। এবং তখন অ্যান্টিজেনগুলো কি হয়, অ্যান্টিজেনগুলো মায়ের দেহে ঢুকে যায়। এগুলো মনে করো অ্যান্টিজেন, RH পজিটিভ অ্যান্টিজেন। মায়ের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ওরা এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, তো অ্যান্টিবডি মায়ের দেহে অবস্থান করতে থাকে। যে অ্যান্টিজেন, অল্প পরিমাণ অ্যান্টিজেন ঢুকছিল মায়ের দেহে, এগুলা নষ্ট হয়ে যায়। কিন্তু এই অ্যান্টিজেনের জন্য যে RH অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা কিন্তু মায়ের দেহে অবস্থান করতেছে। প্রথম বাচ্চা ডেলিভার্ড হয়ে গেছে, তার উপর কিন্তু এই RH অ্যান্টিবডি কোনো ক্ষতি করতে পারে নাই। ওকে, দ্বিতীয় বাচ্চা মনে করো, এই যে মায়ের দেহে RH অ্যান্টিবডি গুলো অবস্থান করতেছে। অ্যান্টিবডি গুলো ওয়াই আকৃতির দিলে ভালো হইতো, তাই না? এগুলো ওয়াই আকৃতির। মায়ের দেহে RH অ্যান্টিবডি গুলো অবস্থান করতেছে সারা দেহেই, এমন না খালি পেটের মধ্যে, সারা দেহেই আছে। এবার দ্বিতীয় বাচ্চা মনে করো, দ্বিতীয় বাচ্চাও কি হবে, পজিটিভ, মা কি নেগেটিভ। অ্যান্টিবডির আকার হচ্ছে খুবই ক্ষুদ্র। এই অ্যান্টিবডি গুলো হচ্ছে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন জি। এই অ্যান্টিবডি গুলো খুব সহজেই অমরা ভেদ করতে পারবে। অমরা ভেদ করতে পারে একটা অ্যান্টিবডি, সেটা হচ্ছে IgG, ইমিউনোগ্লোবিন জি। কিভাবে মনে রাখবো, জি দিয়ে হচ্ছে গর্ভাবস্থা, আর জি দিয়ে হচ্ছে এই যে গর্ভাবস্থায় অমরা ভেদ করতে পারবে কে, ইমিউনোগ্লোবিন জি। এদের আকার সবচেয়ে ছোট, তাই এরা রক্তের মাধ্যমে গিয়ে বাচ্চার শরীরে ঢুকে যাবে। বাচ্চার শরীরে আছে কি, RH অ্যান্টিজেন। এটা কি, এটা হচ্ছে অ্যান্টিজেন। আর মায়ের শরীরে আগে তৈরি হয়েছিল কি, অ্যান্টিবডি। অ্যান্টিবডি, তুমি জানো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দেখা হইলে কি হয়, রিঅ্যাকশন হয়, তাই না? তাহলে এখন কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্বিতীয় বাচ্চার রক্তের মধ্যে রিঅ্যাকশন হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হইলে এই বাচ্চার আরবিসি গুলা ভেঙে যাবে। বুঝতে পারছো? তাহলে এই বাচ্চা যদি বেঁচে থাকে, মরেও যেতে পারে, যদি বেঁচে থাকে তাহলে সে জন্মাবে কি নিয়ে, সে জন্মাবে হচ্ছে অ্যানিমিয়া নিয়ে। কেন অ্যানিমিয়া নিয়ে? কারণ তার লোহিত রক্তকণিকাগুলো বিক্রিয়া করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে ভেঙে যাবে। লোহিত রক্তকণিকা বেশি পরিমাণে ভাঙলে জন্ডিস তৈরি হতে পারে, জন্ডিস। তাহলে এই বাচ্চা যদি জন্মায় তাহলে সে অ্যানিমিয়া, জন্ডিস এইগুলা নিয়ে জন্মাইতে পারে। হ্যাঁ, এই পুরো কন্ডিশনটাকে আমরা বলতেছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আসো সামারাইজ করি কি হইলো এখানে। প্রথম বাচ্চার কিছু হয় নাই। প্রথম বাচ্চার কেন কিছু হয় নাই? কারণ প্রথম বাচ্চার ক্ষেত্রে মায়ের দেহে RH অ্যান্টিবডি ছিল না। প্রথম বাচ্চা যখন ডেলিভার্ড হয়েছে তখন মায়ের দেহে RH অ্যান্টিজেনটা ঢুকছে, এটার প্রতি প্রতিক্রিয়া দিয়ে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই অ্যান্টিবডিগুলো দ্বিতীয় বাচ্চা পজিটিভ, তার দেহে RH অ্যান্টিজেন আছে, দ্বিতীয় বাচ্চার রক্তে ঢুকে গেল এবং দ্বিতীয় বাচ্চার রক্তে ঢুকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে এই বাচ্চার আরবিসি গুলাকে ভেঙে দিয়ে তাকে রক্ত স্বল্পতা এবং জন্ডিস রোগ উপহার দিল। সে জন্মাইলে এগুলো নিয়ে জন্মাবে। এই কন্ডিশনটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। এইটাই হচ্ছে গর্ভধারণজনিত জটিলতা। অতএব এই জটিলতা কখন দেখা যাবে? শুধুমাত্র যখন মা নেগেটিভ এবং বাবা পজিটিভ, শুধু তখন এই দেখা যাবে। যদি এমন হয় যে মা পজিটিভ, বাচ্চাও পজিটিভ, তাহলে তো কোনো সমস্যা নাই। মায়ের দেহে যদি RH অ্যান্টিজেন ঢুকে, মা তো এটাকে ফরেন বা বিদেশি হিসেবে চিন্তা করবে না, কারণ তার রক্তে RH অ্যান্টিজেন আছে, বাচ্চার রক্তেও RH অ্যান্টিজেন আছে। সে মনে করবে এটা আমার নিজের দেহের অ্যান্টিজেন, তাই সে কোনো অ্যান্টিবডি তৈরি করবে না। অ্যান্টিবডি তৈরি না হলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কোনো রিঅ্যাকশনও হবে না, কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হবে যখন মা নেগেটিভ হবে, বাবা পজিটিভ হবে, তখনই শুধু সমস্যা হবে, অন্য ক্ষেত্রে হবে না। ভাইয়া ব্লাড গ্রুপ এ বি বলে দিবে, এ আর বি এর মধ্যে ক্রস করতে হলে তোমার বলে দিবে তুমি কি সংকরে ব্লাড গ্রুপ নিবা নাকি বিশুদ্ধ হয়ে ব্লাড গ্রুপ নিবা, এটা তোমার প্রশ্নে বলা থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট টপিক আসলে ল্যামার্কিজম, ডারউইনিজম এবং এই দুটার মধ্যে তুলনা। এই তুলনাটা আসে, তুমি তোমার বলি, এই ল্যামার্ক, ওর নামটা অনেক বড়, যা ব্যাপিস্ট পিয়েরে অ্যান্টেইনে দা মনেট শেফালিয়ার ল্যামার্ক। ও হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই দুই ভাবে ও বায়োলজিকে ভাগ করছিল। হোয়াটএভার, ওর বিবর্তন নিয়ে কিছু কথা বলছে এবং এই বিবর্তনের থেকে এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন আসতে দেখি আমরা।
তো ওর 4টা সূত্র আছে। প্রথম সূত্রকে বৃদ্ধি বলি, দ্বিতীয় সূত্রকে আমরা বলি হচ্ছে জীবের সক্রিয় প্রচেষ্টা আঙ্গিক পরিবর্তন। ও বলছে যে জীব বাড়তেই থাকবে, বড় হইতেই থাকবে, যেটা আসলে সত্য না। হ্যাঁ, জীব বৃদ্ধি পেতে থাকবে। পরিবেশের প্রভাবে এবং জীব যদি সক্রিয়ভাবে প্রচেষ্টা করে তাহলে তার আঙ্গিক পরিবর্তন হবে। এই কথা মানে কি, আমি চাই উঠতে, তাহলে আমার ডানা গজাবে, বাট এটাও তো সত্য না। আমি উঠতে চাইলে তো আমার ডানা গজাবে না। তাহলে জীবের সক্রিয় প্রচেষ্টা থাকলেই অঙ্গের পরিবর্তন হয় না আসলে। ও বলছে যেটা ব্যবহার হবে যে অঙ্গ, সেটা আরো বেশি বিকশিত হবে, আর যেটা ব্যবহৃত হবে না সেটা নষ্ট হয়ে যাবে বা লুপ্ত প্রায় হয়ে যাবে। যেমন ও বলছে উট পাখির যে ডানাগুলো আছে এগুলো দিয়ে ও উড়ে না, তাই এই ডানাগুলো ছোট হয়ে আসতেছে অব্যবহারের জন্য, বুঝছো? আর আমরা আমাদের ক্যানাইন দাঁত যে আছে, ছেদন দাঁত, এটা ব্যবহার না করা এই ক্যানাইন দাঁতটা ছোট হয়ে আসছে। বাট বাঘ হচ্ছে এই ক্যানাইন দাঁত দিয়ে মাংস ছিঁড়ে খায়, তাই তাদের ক্যানাইন বা ছেদন দাঁতটা অনেক বড় থাকে। ব্যবহারের জন্য ওদেরটা বড়, আমাদেরটা অব্যবহারের জন্য ছোট, এই আর কি। এবং যেই বৈশিষ্ট্য তুমি অর্জন করছো সেটা পরবর্তী বংশধরে দিয়ে দিবা, এটা। কিন্তু বিজ্ঞানী ভাইসম্যান উনি ইঁদুরের লেজ কাটছে, 72টা প্রজন্ম জুড়ে উনি ইঁদুরের লেজ কাটছে, দেখছে কোনো ইঁদুরের বাচ্চা লেজ কাটা হয় না। তার মানে সব বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে যাবে না। বাবা নেগেটিভ হলে তো কোনো প্যারাই নাই, মাও নেগেটিভ, তোমরা বলছো মা নেগেটিভ, বাবা নেগেটিভ, তাহলে মোস্ট অফ দ্য কেস বাচ্চা কি হবে, বাচ্চা নেগেটিভ হবে। তখন এখানে কোনো আরএইচ ইন্টিজার নাই, কোনো জটিলতা নাই, বুঝছো? শুধু জটিলতা হবে যদি মা নেগেটিভ বাবা পজিটিভ হয়, তখন। তাও কি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে, প্রথম বাচ্চার ক্ষেত্রে না। হ্যাঁ, কিন্তু এটা থেকে কি বাঁচার উপায় নাই? অবশ্যই আছে। চিকিৎসা বিজ্ঞান কি এখন এত পিছিয়ে আছে? এই প্রথম বাচ্চা হওয়ার পরে তুমি যদি আরএইচ নেগেটিভ মাদার হয়ে থাকো, তাহলে ডাক্তার তোমারে বলবে আপনি এখন একটা এনটিডি ইনজেকশন নেন, 72 ঘন্টার মধ্যে একটা এনটিডি ইনজেকশন নেন। বাচ্চা জন্ম নেওয়ার 72 ঘন্টার মধ্যে ইনজেকশন দিয়ে দিবে, এই অ্যান্টিবডি আর তৈরি হবে না। তাহলে দ্বিতীয় বাচ্চাটাও প্রথম বাচ্চার মতোই ট্রিট হবে। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে এই অ্যান্টিবডি গুলো অ্যাটাক মারতে পারবে না, কারণ অ্যান্টিবডি গুলো আমরা ইনজেকশন দিয়ে নষ্ট করে দিছি, বুঝছো? দ্বিতীয় বাচ্চার পরে সে যদি ভাবে তৃতীয় বাচ্চা নিবে, তাহলে আবার ইনজেকশন নিয়ে নিবে, এই। ওকে, তাহলে ল্যামার্কিজমের সমালোচনা আছে, এগুলো একটু রিডিং করবো যদি বিবর্তন থেকে অ্যান্সার করার ইচ্ছে থাকে। আর ল্যামার্কের কথাগুলো একটু অযৌক্তিক কম্পেয়ার টু ডারউইন। ল্যামার্ক অনেক আগে বলছে তো, তাই। আর ডারউইনের হচ্ছে এগুলো ঘটনা প্রবাহ, এগুলো থেকে তেমন কিছু আসে নাই, এগুলো বোঝানো যেতে পারে, কিন্তু আজকের ক্লাসে আর ওই দিকে যাচ্ছি না, ওই বুঝাচ্ছি না। তো তুলনা করতে বললে তুমি কি বলবা? যেমন ল্যামার্ক হচ্ছে মিউটেশনের কোনো কথা বলে নাই, কিন্তু আমাদের ডারউইন তার বিবর্তনবাদে মিউটেশনের কথা বলছে। মিউটেশন মানে পরিবৃত্তি। হ্যাঁ, যোগ্যতমের জয়ের ব্যাপারে বলছে ডারউইন, ল্যামার্ক এই ব্যাপারে কিছু বলে নাই। তুমি এইভাবে তুলনা করবা তাদের মাঝখানে, ঠিক আছে? বা ল্যামার্ক বলছে যে জীবের সক্রিয় প্রচেষ্টায় অঙ্গ পরিবর্তন হতে পারে, ডারউইন মতবাদ এটাকে সমর্থন করে না। এইভাবে কম্পারেটিভ ভাবে তুমি তাদের তুলনা করবা, ঠিক আছে? আর প্রাকৃতিক নির্বাচনের কোনো কথা ল্যামার্ক তার উক্তিটা বলে নাই, কিন্তু ডারউইনের প্রাকৃতিক নির্বাচন হচ্ছে বিবর্তনের একটা উপাদান। আচ্ছা, তো এখানে তুমি দেখো মোটামুটি একটা পার্থক্য দেওয়া আছে, মানে এই নে এটা লেখা আছে, প্লাস তুমি নিজে যে পড়বা, দুইটা পড়ে যতটুকু বুঝবা ওইটার উপরে তুমি বানায় লিখবা আর কি, যদি বিবর্তন থেকে অ্যান্সার করো এই টাইপের প্রশ্ন আসতে পারে। এরপর আসো আমরা সমবৃত্ত অঙ্গ আর সমসংস্থ অঙ্গ, 2 নম্বরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বিবর্তনের সপক্ষে অনেক প্রমাণ আছে, তার মধ্যে অঙ্গ সংস্থান জনিত প্রমাণটা একটু ইম্পর্টেন্ট, ওটা একটু পড়বা সিকিউ এর জন্য। সমসংস্থ অঙ্গ বলতে কি বুঝতেছি? যাদের গঠন সেম কিন্তু কাজ ডিফারেন্ট। যেমন ধরো মানুষের হাত, বিড়ালের সামনের পা, তিমির ফ্লিপার, বাদুরের ডানা, সবার ক্ষেত্রেই তুমি দেখতে পাবা এখানে হিউমেরাস আছে, সবারই রেডিয়াস আলনা আছে, সবারই কার্পাল আছে, দেখছো? এবং সবারই মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস আছে, কিন্তু সবার কাজ কি সেম? মানুষের হাত দিয়ে মানুষ যা করে, তিমির ফ্লিপার দিয়ে সে তা করে না, বাদুরের ডানা দিয়ে সে উড়ে, বিড়ালের সামনের পা দিয়ে সে হাঁটে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। তাহলে যদি এমন হয় যে গঠন সেম, গঠনটা কেমন সেম, কিন্তু কাজ কেমন, কাজ হচ্ছে ডিফারেন্ট, কাজ হচ্ছে ডিফারেন্ট, তখন তুমি এটাকে কি বলবা? সমসংস্থ। আর যদি হয় এরকম যে কাজ সেম, কাজ সেম, সবাই উঠতেছে কিন্তু তাদের গঠনটা ডিফারেন্ট, তখন তুমি বলবো সমবৃত্তীয়। বৃত্ত মানে কাজ, ঠিক আছে? তাহলে বাদুরের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা সবকিছু দিয়ে এসে উড়ে, কিন্তু পাখির ডানার মধ্যে তুমি রেডিয়াস আলনা পাবা, বাদুরের ডানার মধ্যে রেডিয়াস আলনা আছে, তাহলে তো গঠনে সেম হইলো না, কিন্তু কাজে সেম হইলো, তাই এটা সমবৃত্তীয় অঙ্গ। এই অবজেক্টিভ আসবে কিন্তু এগুলো থেকে, 2 নম্বরের প্রশ্নও আসবে, মিস করবো না। আমাদের শেষ আলোচনা সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্য পাওয়া যায়, এবং এটা কিন্তু তোমাদের সিকিউতে আসে আর্কিওপটেরিক্স থেকে। তাহলে আমরা এটা একটা আর্কিওপটেরিক্স, অবিশ্বাস করার কোনো কারণ নাই যে আর্কিওপটেরিক্স ছিল, কারণ ওদের আমরা অনেক ফসিল পাইছি। এটা একটা আর্কিওপটেরিক্সের ফসিলের ছবি, দেখো
পাথরের মধ্যে এই ছাঁচটা পাওয়া গেছে। তো এই প্রাণীটা ছিল আসলে একটা সময়। তো এর মধ্যে সরীসৃপীয় বৈশিষ্ট্য কি আছে চলো আমরা একটু দেখি। সরীসৃপীয় বৈশিষ্ট্য হচ্ছে এর আইস থাকে, শুষ্ক আইস, ঠিক আছে, শুষ্ক আইস, এটা হচ্ছে ধরো 1 নাম্বার বৈশিষ্ট্য। আর পাখির বৈশিষ্ট্য হচ্ছে যে ওর গায়ে পালক থাকে, এটা পাখির মতো বৈশিষ্ট্য, দেখছো। 2 নাম্বার বৈশিষ্ট্য, ওর যে বোনসগুলো কেমন, বোনসগুলো হচ্ছে ভারী, বুঝছো, নিরেট, ফাঁপা না কিন্তু, শক্তপোক্ত বোনস। এটা সরীসৃপের বোনসের মতো। পাখির বোনস হচ্ছে স্পঞ্জি, তাই না? কিন্তু ওর যে বোনসের সংস্থাপন বলতে কি বুঝতেছি, যে বোনসগুলো যে সাজানো আছে, এটা পাখির মতো না। পাখির গায়ে হয়তো বোনসগুলো এইভাবেই সাজানো থাকে, বোনসের সংস্থাপনটা হচ্ছে পাখির মতো, বুঝতেছো। তারপরে সরীসৃপীয় বৈশিষ্ট্যের দিকে যেতে পারি, যে ওর দাঁত থাকে, ওর চোয়ালে কি থাকে, দাঁত থাকে। পাখির কিন্তু দাঁত থাকে না। আর ওর পাখির দিকে বৈশিষ্ট্য হচ্ছে যে ওর চোয়ালটা হচ্ছে কিসের মতো, পাখির মতো দেখতে। এটাকে আমরা বলি হচ্ছে কি যেন বলি, এটাকে চঞ্চু বা বিক। এটা চঞ্চুতে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এই গেল। আর কি কি বৈশিষ্ট্য আছে বলো। যেমন ধরো ওর অক্সিপিটাল একটা থাকে, কি বলে এটাকে, কন্ডাইল। এটা আবার পাখির থাকে। তোর অক্সিপিটাল একটা কন্ডাইল থাকে মাথার পেছনে, অক্সিপিটাল কন্ডাইল থাকে, কন্ডাইল। আবার এটা ধরো সমষ্ণ শোণিত, পাখিও কিন্তু সমষ্ণ শোণিত। সমষ্ণ শোণিত মানে কি, দেহের ভেতরের তাপমাত্রা অন্য কিছুর উপর নির্ভর করে না। আমাদের যেরকম অ্যান্টার্কটিকা মহাদেশে গেলেও আমার রক্ত আমার দেহের ভেতরে 98.4 ডিগ্রি ফারেনহাইটই থাকবে। সাহারা মরুভূমিতে গেলেও আমার বডি টেম্পারেচার এটাই থাকবে, বাইরের পরিবেশ দিয়ে এটা নির্ধারিত হয় না। ব্যাঙের ক্ষেত্রে, কুমিরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট, বুঝছো। আচ্ছা, আর হচ্ছে কি ওদের ক্ষেত্রে আর কি, ওদের মস্তিষ্কের যে গঠন, মস্তিষ্কের গঠনটা কার মতো, সরীসৃপের মতো, বুঝছো। আর ওদের হচ্ছে তিনটা নখ থাকে, নখর। এই নখর থাকা কার বৈশিষ্ট্য, 3টা নখর থাকা হচ্ছে সরীসৃপের বৈশিষ্ট্য। তো মোটামুটি এই হচ্ছে বেসিক পার্থক্যটা, এটা আলোচনা করতে আসে আর্কিওপটেরিক্স। এই বৈশিষ্ট্যগুলো তুমি আলোচনা করতে পারো। আরেকটা আসে এই প্লাটিপাসের ছবি দিয়ে আসে। এই প্লাটিপাস হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। এই প্লাটিপাসের 2 রকমের বৈশিষ্ট্য আছে। এদের হচ্ছে এরা স্তন্যপায়ীর মতো কিছু বৈশিষ্ট্য আছে, এদের সরীসৃপের মতো কিছু বৈশিষ্ট্য আছে। সরীসৃপ এরা এই 2টার মধ্যে যোগসূত্রকারী। এরা কেন জীবন্ত জীবাশ্ম, এই 3টা, লিমিউলাস, ল্যাটিমারিয়া এবং প্লাটিপাস, এরা এত আগে আসছে পৃথিবীতে, এদের সমসাময়িক সব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, ফসিল হয়ে গেছে। যেমন ধর আর্কিওপটেরিক্স, এদের সমসাময়িক মনে করো, ওরা ফসিল হয়ে গেছে, বাট ওরা এখনো ঠিকই আছে, তাই ওরা জীবন্ত জীবাশ্ম। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য হচ্ছে ওরা বাচ্চাকে দুধ পান করায়, ওদের স্তন গ্রন্থি আছে, স্তন গ্রন্থি। আর হচ্ছে ওদের গায়ে লোম আছে, এগুলো হচ্ছে স্তন্যপায়ীর মতো। সরীসৃপের মতো বৈশিষ্ট্য হচ্ছে ওরা ডিম পারে, বুঝছো, ওদের ডিম পারে। আর কি বৈশিষ্ট্য সরীসৃপের মতো, আরো কিছু আছে। হ্যাঁ, ওদের রেচন জনন তন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র, এগুলো সরীসৃপের মতো, বুঝছো। সো এই 2টার মধ্যে এই প্লাটিপাসটা সংযোগ করতেছে, এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে পাওয়া যায়। হ্যাঁ, ওকে। তো এই ছিল আমাদের ক্লাস। আমি চেষ্টা করছি যে ওভারঅল পুরোটা কভার করার জন্য। তোমরা কতটুকু নিতে পারছো আমাকে জানাও। যারা শেষ পর্যন্ত ছিল অসম্ভব ধন্যবাদ। কেবল বাবা পজিটিভ, মা নেগেটিভ হলে হ্যাঁ এই জটিলতা দেখা যাবে, একদম ঠিক। আজান দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ। দেখো শেষ কিন্তু আমাদের ক্লাস। বলো তোমাদের একটু মতামত 1 লাইনে জানাই দিয়ে তোমরা বিদায় নিতে পারো, আমিও বিদায় নিয়ে নেই, ঠিক আছে, যেহেতু সন্ধ্যা গড়িয়ে গেছে। আগামীকালকে আবার দেখা হবে অনুজীব এবং কোষের গঠনের উপর। আজকের রাতে এই 2টা চ্যাপ্টার তোমরা শেষ করবা। ভাইয়া যে পড়াইলো এটা তুমি এখন বই থেকে পড়বা, ঠিক আছে। যে ব্যাপারগুলো কি ইম্পর্টেন্ট বলছে সেগুলো ভালো মতনে পড়বা, ছবি আঁকবা। আচ্ছা, তুমি এইটার একটা রিভিউ গ্রুপে দিতে পারো, যদি তুমি কোনো নোট করে থাকো। নোট না করলেও সমস্যা নেই, তুমি ক্লাসের একটা যে কোনো স্ক্রিনশট নিয়ে তুমি কিন্তু রিভিউটা দিতে পারো, এবং এতে করে অন্য বন্ধু জানতে পারবে, ওরাও নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে বলে আমাদের বিশ্বাস। তো হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে কষ্ট করে যাব। আসলে আমার আজকে দেখো আমি বেরোইছি ক্লাস নেওয়ার জন্য 1:30টার সময়, এখন অলমোস্ট 7টার মতো বেজে গেছে। একটা ক্লাসের পেছনে আমার অনেকখানি দীর্ঘ সময় গেল, বাট স্টিল আমি ভালো মতো পড়াইতে পারছি। আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে ভালো মতো পড়াবো, আশা করি নেক্সট ক্লাসেও তোমরা সবাই থাকবা, আমার এটাই চাওয়া। ওকে, আচ্ছা তাহলে আজকের মতো যাই, দীর্ঘ করবো না। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।